স্যার মজা হবে। কেন রে, কি ভালো ক্যারেক্টার, দেখো মজা হবে। বাতাইয়ে সুমন্ত ক্যা করনা হ্যায় আজ। আমার মধ্যে ছোটবেলার থেকে একটা জিনিস ছিল, শেখার ইচ্ছা। টেকনিক্যালি FM is so much advanced than what we used to do in All India Radio. And it was a history. Mr. Nasiruddin Shah তিনি রাবণ করলেন। প্রথম ভারতীয় নাটক যেটা নিউ ইয়র্ক ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে দুটো ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড। এত পপুলার হয়ে গেল দ্যাট টাইম ব্যান্ড অফ প্রাইম টাইম চেঞ্জড ফ্রম 8 o'clock to 7. I used to voice for cartoons. Ballu the bear talks like this. আমি অনেক ভালো আর্টিস্টদের দেখেছি যারা শেষ হয়ে গেছে এই করছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমিটেট গজরাজরা। ভালো আওয়াজ বলে কোনো জিনিস নেই। অফকোর্স দের ইজ আ থ্রেট অফ AI। এখন তোকে কে ডাকবে ভাই? তুই তো নিজের আওয়াজ AI কে দিয়ে এসছিস। আরিয়ান খান এমন একটি সফটওয়্যার যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে আপগ্রেড করবে। মাই প্রোমো অফ মহাভারত অলসো সেড লাইক কি गेम ऑफ थ्रोन्स देखे हो, विजय राज नरेटिंग दैट। तो शक्ति कपूर कि जखन আমি अप्रोच করলাম, मैं क्यों, मेरे बारे में क्यों सोचा, क्योंकि इस इंडस्ट्री में सबसे कमीनी आवाज़ अगर किसी की है वो आपकी है। তোমার পডকাস্টের মাধ্যমে আমি বলছি ভাই, all Bengali producers and directors, I am up there, আমাকে কাজ দাও, আমি কাজ করতে চাই। নমস্কার, খোলা মনের আজকের এই পর্বে আপনাদের সকলকে আমি আবারও স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তার জন্ম কলকাতার মামার বাড়িতে মধ্যমগ্রামে, কিন্তু তিনি বড় হয়েছেন সাহারানপুরে, ইউপিতে। তিনি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন যে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে যারা ফিল্মে বা টেলিভিশনে কাজ করে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ খুব একটা জানে না। সেটা হচ্ছে ভয়েস ইন্ডাস্ট্রি। শব্দ, যারা কথা নিয়ে কাজ করে, যারা কথার মাধ্যমে স্ক্রিনে ম্যাজিক ক্রিয়েট করে, তিনি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। শুধু ভয়েস ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেটা নয়, তিনি একজন ডিরেক্টর, তিনি একজন কম্পোজার, তিনি একজন রাইটার। উনি এখনকার সময়ে আমাদের ভারতবর্ষের যারা এই ইন্ডাস্ট্রিটাকে রুল করে তাদের কাজের মাধ্যমে তাদের মধ্যে একজন। তিনি হলেন সুমন্ত রায়। তো চলুন তার সাথে আলাপ করা যাক। সুমন্ত দা, অনেক ধন্যবাদ, তুমি সময় বের করে এত ব্যস্ততার মধ্যে এসছো। থ্যাংক ইউ সো মাচ। প্লেজার ইজ কমপ্লিটলি মাইন। তোমাকে স্বাগত জানাই। তুমি সাহারানপুরে বড় হয়েছো, বাঙালি। তোমাকে বাংলার অডিয়েন্সরা কিন্তু সেভাবে জানে না। মানে তুমি এত বাংলা, হিন্দি, ইংরেজি আরও অনেক ভাষায় কাজ করছো, তাই না? সো সেইগুলো সব জানবো, কিন্তু সবার আগে আমার যেটা ভীষণ আগ্রহ জানার, যে সাহারানপুরের বাঙালি কালচারটা কীরকম। ছোটোবেলায় বাবা আমার একটা জোক শোনাতো কি, নীল আর্মস্ট্রং যখন প্রথমবার চাঁদে যায় তখন ওখানে একটা বাঙালি অলরেডি চায়ের দোকান খুলে বসে আছে, লিকার চা। সো বাঙালিরা পৌঁছে যায়। বাঙালিরা, তুমি যেখানে মানে দুনিয়ার যেই কোনায় যাবে ওই কোনায় বাঙালি আছে, আর যেখানে বাঙালি আছে ওখানে দুর্গাপুজো হবে, মানে একটা বাঙালি অ্যাসোসিয়েশন হবে। তো আমাদের সাহারানপুরেও একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, যেখানে প্রত্যেক বছর দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো এটা হয়। আচ্ছা, আমিও ছোটোবেলার থেকে ওই পরিবেশে বড় হয়েছি। আমার বাবা নাটক করতেন, থিয়েটার করতেন, মাও নাটক করতেন। আমি ওই পরিবেশে বড় হতে হতে এই বাংলা কালচারের সাথে যোগাযোগ, বাংলা কালচারটাকে বোঝা, ওই সব নিয়েই হলো। কিন্তু তাও আমি বলবো কি, এবার যে তুমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলে কি বাঙালিরা এতটা আমাকে চেনে না কেন, কেন কি হয় কি, এটা আমি সত্যি কথা বলছি, গায়ে লাগতে পারে কিন্তু তাও আমি বলবো কি, আমরা যারা প্রবাসী বাঙালি, আমাদের অ্যাকসেপ্টেন্স টু কলকাতা বাঙালি ইজ ভেরি ভেরি less. It's reluctant. They are reluctant to accept that we are Bengalis. আমরা বাংলা বলতে পারি, মানে হ্যাঁ, আমি সত্যি কথা বলতে গিয়ে কি আমাদের বাংলায় ওই হিন্দি টানটা থাকে, কিন্তু when guided we do, like professionally যখন আমাদের ডাব করতে হয় বা ভয়েস করতে হয়,
আমাদের সাথে একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার থাকে যারা আমাদের বলে বুঝিয়ে দেয়, দেয় কি হ্যাঁ। এটা এই শব্দটাকে এরমভাবে না ওরমভাবে বলতে হবে, আমরা ওরমভাবে বলে দিই। কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্সটা খুব বেশি মানে রিলাক্টেন্ট ওই ওই হুম। ওই জায়গায় গিয়ে, তার জন্য আমরা অতটা পপুলার বাঙালিদের মধ্যে নয়, কিন্তু বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ অ্যাকসেপ্টেড আস। হ্যাঁ, সবাই জানে। সো তোমরা ছোটবেলায় যেমন ধরো আমি ত্রিপুরার মেয়ে, আগরতলায় সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গেরই একটা মিনি ভার্সন। আমাদের হ্যাঁ। ওখানে বাংলাতেই সব লেখা থাকে, সাইনবোর্ড থেকে শুরু করে সব। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল। আমার মায়ের মামার বাড়ি হচ্ছে আগরতলা। ও, আমার বাড়ি আগরতলায়, তুমি যদিও জানো। তো তোমরা ওখানে ছোটবেলায় আশেপাশে বাঙালি পরিবার আরও ছিল, পাড়া পড়শিরা হ্যাঁ, বাঙালি হ্যাঁ, ছিল? অনেক বাঙালি। সারানপুরে দুটো খুব বড় ইন্ডাস্ট্রি আছে, একটা আইটিসির ফ্যাক্টরি। হুম হুম। আইটিসির আমার মনে হয় সব থেকে বড় সিগারেট ফ্যাক্টরি সারানপুরে। আর দ্বিতীয় হচ্ছে স্টার পেপার মিল, গোয়েঙ্কা গ্রুপসের। আচ্ছা। তো ওই দুটো যে কোম্পানিজ, তা ওখানে অনেক বাঙালি ইঞ্জিনিয়ার্সরা কাজ করে। আচ্ছা। তো অনেক বাঙালি বাঙালি পরিবাররা ওখানে থাকে। তো মানে যদি কেউ দুর্গাপূজার সময় আমাদের ওই দুর্গাবাড়িতে আসে, হুম। ওরা আসলে বুঝতে পারবে না এটা কলকাতা না, এটা আর সাহারানপুর। it becomes that the Bengalification of that হুম। place, it's like ওই রকম। immense. তো তুমি তো আশেপাশে আমার মনে হয় যেহেতু ইউপি ওটা, তো ওখানে হিন্দি ভাষী লোকেরা বেশি ছিল। হিন্দি, পাঞ্জাবি। আমার সাহারানপুর, যেটা আমার শহর সাহারানপুর, that's a border for Haryana and Uttarakhand. আচ্ছা। So Saharanpur shares two borders, two state borders. তো তোমাদের মধ্যে হরিয়ানভির প্রভাবটা অনেক অনেক ছিল। বেশি হরিয়ানভি প্রভাবটা আছে ওখানে। ওখানে পাঞ্জাবির প্রভাব খুব আছে, কিন্তু সাহারানপুর ওয়াজ ওয়ান অফ দ্য রিফিউজি ক্যাম্পস আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। আচ্ছা, এই জন্য অনেক পাঞ্জাবিরা অনেক ওখানে পাঞ্জাবি আছে। আছেন। And of course, there is a good, healthy population of Muslims also. So Urdu is also another language which is... ওই জন্য তোমার হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা সবগুলো ল্যাঙ্গুয়েজের এত দক্ষতা, মানে এত ভালো। দক্ষতা বলবো না, বাট ইয়েস আই নো। মানে আমি যতটুকুনি তোমাকে মানে ক্যামেরার বাইরে চিনি বা দেখেছি, আমি দেখেছি তুমি ভীষণ সাবলীল সবকটা ভাষায়। মানে এর আগে তোমার কয়েকটা ইন্টারভিউ তো দেখেছি, যদিও তোমার ভাষা নিয়েই কাজ করাটা তোমার পেশা, কিন্তু তার আগে তো তুমি থিয়েটার করতে। বাবা মায়ের ইনফ্লুয়েন্সে ছিল না ছোটবেলা থেকেই ভালো লাগতো? ছোটবেলার থেকে অ্যাকচুয়ালি আমার নাচ ভালো লাগতো। আচ্ছা। আমার মানে আমি হয়তো শুনেছি, এটা আমার তো মনে নেই, আমি শুনেছি কি আমি যখন ছোট ছিলাম, মানে 2 বছর বয়সের, তখন আমি এই ঢাকের তালে খুব নাচতাম। তো তখন একজন সাধু মহারাজ এসেছিলেন দুর্গাপুজোর সময় হরিদ্বার থেকে। হরিদ্বারটা আমাদের সাহারানপুরের কাছে। উনি আমাকে দেখে বলেছিলেন কি এই বাচ্চাটি একটা আর্টিস্ট হবে। আচ্ছা। That is a story which I have heard from my ma and baba and of course the neighbors. তো আমি নাচ থেকে আরম্ভ করলাম, তারপরে আমার গানের দিকে ঝোঁক হলো, কেন কি স্কুলের একজন আমার শিক্ষিকা সাধনা শর্মা ম্যাম, সে আমাদের স্কুলে ওই অ্যাসেম্বলিতে গান টান করাতো। তো সে একদিন বাবাকে বললেন কি আপনার ছেলের গলা খুব ভালো, তো ওকে গান শেখান। আমি তখন থেকে তারপর ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতে আরম্ভ করলাম। নাচটা আমার তাও একটা ফার্স্ট। কোন ফর্মটা করতে নাচের? যখন ছোট ছিলাম তো আমি এমনি নাচতাম, মনের খুশিতে নাচতাম। তখন তো আমরা দ্য ওয়ার্ড জনরা আমরা বুঝতেও পারতাম না। কিন্তু একটু বড় হয়ে তারপরে আই স্টার্টেড লার্নিং কথক। আচ্ছা। আমি কথক শিখলাম বিকজ আমি কটা পারফরমেন্স দেখতাম কয়েকজনেরা, তারপর আমি ভাবলাম যে such a beautiful form of dance, such expression, aggression, right. Everything is there. That's why I started learning Kathak later on, and I continued learning Indian classical music. আর থিয়েটারটা কেন কি বাবা মা থিয়েটার করতেন, বাবা স্পেশালি মানে প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় বাংলা নাটক হতো আর বাবা পারফর্ম করতেন। ওনার সাথে ছোট ছোট ক্যারেক্টার
তুমি অভিনয় স্টেজে করতে, হ্যাঁ। অভিনয় করতে আরম্ভ করলাম। আই ফাউন্ড ইট ইন্টারেস্টিং। তারপরে আমি সারামপুরের একটু বড় হয়ে তারপরে সারামপুরেরই ইপটা একটা গ্রুপ আছে, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, which is ওয়ান অফ দ্য ওল্ডেস্ট থিয়েটার গ্রুপস অফ দিস কান্ট্রি। তো আমি ইপটা জয়েন করলাম। আমার মধ্যে ছোটবেলার থেকে একটা জিনিস ছিল, শেখার ইচ্ছা, নতুন কিছু নতুন কিছু জানার ইচ্ছা, নতুন কিছু শেখার ইচ্ছা, এনিথিং, এনি ফর্ম অফ আর্ট। তো ওটা স্কাল্পটিং হোক, পেন্টিং হোক, কি নাচ হোক বা গান হোক বা নাটক হোক, লেখা হোক, I wanted to learn everything, which later on helped me in direction. But I wanted to learn everything. তো আমি বললাম হ্যাঁ করবো। তো আমি ইপটা জয়েন করলাম, ইপটার সাথে নাটক করা আরম্ভ করলাম। তারপরে নাটকের সাথে প্রেম হয়ে গেল। কারণ থিয়েটার মানে এর থেকে ভালো কোনো জিনিস নেই, কেন কি ওটা একটা এমন একটা আর্ট ফর্ম যেখানে তোমার মিউজিক, ডান্স, পেন্টিং, সবকিছু রয়েছে, সেট ডিজাইনিং, এভরিথিং, কস্টিউমস, and you don't act in a play, you do everything. রাইট, সবকিছু শেখায়, হাতে কলমে শেখায়। ওটা আমার বললাম এইটা তো মানে দিস ইজ গোল্ড, এটা একটা গুরুকুলের মতন। দিস ইজ গোল্ড। তারপরে আমি থিয়েটার সাহারানপুরে করলাম, আমি থিয়েটার চণ্ডীগড়ে করলাম, আমি তারপরে লখনৌতে গিয়ে থিয়েটার করলাম, দিল্লিতেও করলাম। আমি মানে ওগুলো সব হিন্দি থিয়েটারই ছিল। বাংলা কখনোই পুজোর সময় যেটা করতে, বাংলা বাবার সাথে পুজোর সময় যখন করতাম সেটাই করতাম, বাকি হিন্দি থিয়েটার। তো তুমি থিয়েটার করতে করতে কি রেডিওতে জয়েন করেছিলে? না, এটা অনেক পরে শুরু হয়? অনেক পরে। আমি অ্যাডভার্টাইজিং এ ছিলাম আগে, আর্ট ফিল্ম লিখতাম, বানাতাম, জিঙ্গলস। তারপরে ওখান থেকে আই গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ফর টেলিভিশন। সেটা কি হিসেবে টেলিভিশনে কাজ করতে? ক্রিয়েটিভ হেড। I started as a creative head, then I directed some series. টেলিভিশন করে এটা বুঝলাম কি at that time, I'm talking about 2005, if I'm not wrong, 2005 to 2007, that was a period যখন আমি টেলিভিশন করছিলাম। তো তখন আমি বললাম ইট ইজ ক্রিয়েটিভলি স্টাইফলিং, কেন কি টেলিভিশন দ্যাট টাইম ওয়াজ দ্য ডেইলি সোপ কালচার। আর ওখানে হতো কি উই ইউজ টু শুট লাইক আ প্রিন্টিং মেশিন, নন স্টপ, আর ইউ ডোন্ট হ্যাভ টাইম টু সেট আপ আ ক্রিয়েটিভ ফ্রেম। ভাবার সময় ছিল না। তো আমরা ওই সেম ফর্মুলা, ক্লোজ আপ, ওএস, একটা মাস্টার শট লাগে তো, টু শট, ওয়ান মাস্টার, ওই একটা সেম ফর্মুলা রিপিটেডলি আমরা কাজ করতাম তখন। But then I decided ki no, I will not continue with this, otherwise it will become a part of my DNA, which I didn't want. So আমি তখন টেলিভিশন ছাড়লাম, and in the meantime I got this offer from radio, FM, which was kind of booming that time, and it was new that time. 2007 আমি এই অফারটা পেলাম। I think FM started in 99 in this country, if I'm not wrong. সেটা কোন চ্যানেল ছিল, রেডিওর কোন? Hindustan Times, HT Media. They started with a channel called Fever, and their frequency was 104 FM. So they started in Delhi and Mumbai first, and they asked me to join as a creative head for Mumbai. So earlier I was reluctant, কেন কি হয় না মানে আমরা নিজের মাইন্ডে একটা গ্রেডিং করে দিই কি রেডিও ইজ হিয়ার, দেন ইজ television, then is advertising, then is films. So this is a categorization which we do in our mind. But that's not true. সব মিডিয়ামে নিজের একটা ইম্পর্টেন্স আছে, আর every medium is as difficult as you can imagine. Right. So প্রথমে যখন অফার আসলো, আমি অ্যাডভার্টাইজিং করেছি, আমি টেলিভিশন করেছি, why would I do radio? But then the conversation with the HR was quite a long conversation, and like for many months we were talking and discussing about it. তারপরে ভাবলাম কি আচ্ছা এই মিডিয়ামটা তো আমি মানে এক্সপ্লোর করিনি। আমি রেডিও এক্সপ্লোর করেছিলাম যখন আমি লখনৌতে থিয়েটার করতাম, তখন অল ইন্ডিয়া রেডিওতে আমি ওই অ্যাজ অ্যান আর্টিস্ট
কাজ করতাম, হুম। মানে অ্যাজ এ অ্যাক্টর। অ্যাক্টর, যেটা শ্রুতি নাটক, আমি যদি বাংলায় বলি। হ্যাঁ, হ্যাঁ। তো রেডিও প্লেস হতো, হুম, রেডিও প্লেসে হুম, হুম। করতাম আমি তখন। হুম। তো অতটাই রেডিওর সাথে আমার মানে যোগাযোগ ছিল। হুম, হুম, হুম। কিন্তু যখন এই অফারটা আসলো, আমি তখন ভাবলাম কি, মানে আফটার লট অফ কনভারসেশনস, লট অফ ডিসকাশনস, হুম, আমি এটা ভাবলাম দিস ইজ আ মিডিয়াম উইচ আই হ্যাভ নট লার্নড। হুম, আমি তোমাকে এখনই বললাম কি আমার ছোটবেলা থেকে একটা শেখার ইচ্ছা হুম, হুম, খুব খুব মানে স্ট্রং। হুম, তো আমি ভাবলাম why not to try this medium হুম, and let's see. হুম, So and I joined in the month of June হুম, 2007. বৃষ্টির সময় হুম। বম্বেতে শুটিং হয় না, বিশাল বৃষ্টি হয়, বিশাল বৃষ্টি হয়। তো জুন, জুলাই, অগস্ট, দিস আর 3 months যখন মানে কাজ প্রায় বন্ধই বন্ধই হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য রাইট টাইম, লেট মি জয়েন দেম ফর 3 months. ভালো না লাগলে ছেড়ে দেবো। ভালো লাগলে ছেড়ে দেবো। হ্যাঁ, But they are paying me salary রাইট, per month. So even if I don't have work, I'm still getting a monthly salary for 3 months. রাইট। Exactly that was my thought. হুম, 3 মাস করবো, ম্যাক্সিমাম 4 মাস, তারপর ছেড়ে দেবো and I'll get back to shootings and direction and all this. যখন আমি জয়েন করলাম, আর when I saw কি technically FM is so much advanced than what we used to do in All India Radio. The possibilities are unlimited. এটাকে তো এক্সপ্লোরই করা হয়নি। হুম, তখন আমি ওটাকে আরও বেশি স্টাডি করলাম, দেখলাম কম্পিটিশন কি করছে তখন, and I saw that oh man, there is so much to do in this medium. অনেক কিছু করার অনেক আছে, কিছু করার আছে, কিন্তু ইয়েস করা হচ্ছে না। করা হচ্ছে না। কেন কি by then radio was already existing, like FM. I'm talking about FM, private radio. Private radio was already there for last 8-9 years. আর ফরম্যাট একই ছিল, হুম, রেডিও জকি হবে, হুম, ও এসে 1 মিনিট 1.5 মিনিট কথা বলবে, 1 ঘন্টায় 4 বার, হুম, মাঝে গান হবে, তার মাঝে 4টে অ্যাড ব্রেক হবে, আর একটা কমিক রিলিফ হবে, which used to be called as sparklers. আচ্ছা, একটা কমিক রিলিফ আসবে, একটা স্কিটের মতন হবে, অডিও স্কিটের মতন, which is repeated throughout the day. And this is the format of all the, ওটা ফ্লো ছিল সবার। একটা ফ্লো ছিল মোটামুটি more or less same with all the radio stations. তখন আমি ভাবলাম কি আচ্ছা আমরা তো অল ইন্ডিয়া রেডিও শ্রুতি নাটক করতাম, হুম, why can't we do it with private FM? হুম, তো আমি প্রপোজ করলাম নিজের বস ম্যানেজমেন্টকে কি ক্যান উই ডু দিস। তো আমাদের যে ন্যাশনাল তখন প্রোগ্রামিং হেড ছিল গৌরব শর্মা, আর ওই সময়কার আমাদের যে সিইও ছিল কীর্তি হাসান, they both loved the idea, but rest of the management said nobody listens to FM for talk, they listen to FM for music. So that's the format. वो अलग ওটা আলাদা একটা ফরম্যাট ছিল অল ইন্ডিয়া রেডিওর, কিন্তু সেম ফরম্যাট FM এ কাজ করবে না। আই ওয়াজ কনভিন্স কি কাজ করবে, মানে ইটস ভেরি সিম্পল। তুমি ইটস লাইক আমি বলি না, যেরকম আমি আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, অ্যান অ্যানেকডোট। বাঙালিরা, অনেক বাঙালিরা, আমি তো অনেক বাঙালি জানি যারা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেতে ভালোবাসে, হুম, চটকি মেখে, হ্যাঁ, হ্যাঁ, আমিও খুব ভালো, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা, এই কম্বিনেশনটা নন বেঙ্গলিরা বোঝে না, না, ওদের কাছে এটা অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে। কিন্তু আমি অনেক নন বেঙ্গলিদের এটা খাইয়ে দেখেছি, অ্যান্ড দেন দে ওয়েন্ট ম্যাড অ্যাবাউট ইট। তো ইট ওয়াজ লাইক দ্যাট, কি আমাকে তোমরা বলছো কি FM নতুন জেনারেশনের রেডিও, ওরা এটা পছন্দ করবে না, নাটক টাটক এইসব কিছু পছন্দ করবে না। আর আমি বলছি কি এটা ক্লাসিক, এটা আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত, খাইয়ে দেখো, ভালো লাগবে, চলবে, চলবে। তো আমি 2007 এটা প্রপোজ করেছিলাম। 2 বছর পরে 2009 কাছাকাছি ওরা ফাইনালি বললো ঠিক আছে করবো। তোমার 2 বছর লাগলো? 2 বছর লাগলো কনভিন্স করতে। ওরা বললো ঠিক আছে। আমার মেন ছিল সিইও, হি
অ্যাকসেপ্টেড। ও বললো কি না ঠিক আছে। আর ওই 2 বছরে হয়েছে কি, কেন কি আমরা আমাদের রেডিও স্টেশন ওয়াজ আ নিউয়ার রেডিও স্টেশন। তার আগে কম্পিটিশনে রেডিও স্টেশন ছিল, ওরা এস্টাবলিশ ছিল। আমরা নিজের কোনো আইডেন্টিটি, একটা আলাদা এন্টিটি ক্রিয়েট করতে পারছিলাম না। দেয়ার ওয়াজ নো ডিফারেন্সিয়েটার। কেন কি আমরা সেম জিনিস করছিলাম, যেটা করছিল কি কেন আসবে, কেন আসবে? শুনবে কেন? তো আমাদের লিসনার্স, মানে দ্য নাম্বার অফ লিসনার্স ওয়ার নট ইনক্রিজিং। তখন আমি বললাম, তখন ম্যানেজমেন্ট বললো ঠিক আছে, এটা এই এক্সপেরিমেন্টটা করে দেখাও। কি করব তাহলে, কোন নাটক করব? তো ডিসাইড হলো রামায়ণ করা হোক। আচ্ছা, রামায়ণ কেন? একটা রামায়ণ ইজ সামথিং যেটা সবার, মানে সবাই জানে। ইটস নট আ নিউ কনসেপ্ট। রাইট, ভারতীয়রা সবাই জানে, এনি জেনারেশন। ঠিক আছে, মোস্টলি সবাই দেখেছে টেলিভিশনে, ঠিক আছে, বা বাড়িতে শুনেছে, ঠাকুমা দিদার কাছে শুনেছে। তো কনসেপ্ট নতুন না, ইটস আ নোন কনসেপ্ট। ইট উইল মোস্টলি অ্যাবাউট আ রিকল ভ্যালিউ, কি আচ্ছা আমি তো এটা শুনেছিলাম, এটা এখন এই ফর্মে, এই নাটকের ফর্মে শোনা হোক। দ্বিতীয় এটা ছিল কি, রামায়ণ সাবজেক্ট আমরা রামায়ণ নিচ্ছি, কিন্তু ওটার প্রোডাকশন ভ্যালু এরকম করবো কি নতুন জেনারেশন উইল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট, এটা শুনবে, ইন্টারেস্ট নেবে। সো আমাদের হিন্দিতে আমরা বানিয়েছি, অতটা ডিফিকাল্ট হিন্দি আমরা ইউজ করিনি। আমরা সহজ সরল হিন্দি ইউজ করেছি, যাতে ইটস ইজিলি অ্যাকসেপ্টেবল বাই দ্য জেনারেশন মেকিং ফর। দ্য মিউজিক অ্যান্ড অল ভেরি ভেরি সিনেম্যাটিক আর সমসাময়িক। হ্যাঁ, ওইসব আমরা করলাম। যখন আমি কয়েকটা স্যাম্পল বানালাম, আমি ওটা শোনানো হলো ম্যানেজমেন্টকে, দে লাভড ইট। তো ওরা তখন বললো কি না, দিস ইজ সামথিং উইচ উই ডিডন্ট ইম্যাজিন। তখন ম্যানেজমেন্ট এসে বললো কি, দেন আফটার লিসনিং টু ইট উই হ্যাভ ডিসাইডেড টু মেক ইট বিগ। আচ্ছা, লেটস মেক ইট বিগ, দেন লেট আস নট গো কোল্ড অর লুকওয়ার্ম, পুরো ফোর্সে যাওয়া হোক। কি করতে হবে তার জন্য? লেট আস ব্রিং ইন ফিল্ম অ্যাক্টার্স টু ভয়েস ফর ইট। It was a big challenge, but then we started approaching, and then it was a history. Mr. Nasiruddin Shah, তিনি রাবণ করলেন, Javed Jafri Hanuman করলেন, Manthra was done by Ratna Pathak Shah, Anupam Kher Dashrath করলেন, তারপরে there were many other, Sudha Shivpuri, Ashwini Kalsekar, so many, Jayati Bhatia. So we brought in a lot of actors. ওদের নিয়ে, আর যারা মানে থিয়েটারও করেছে, সিনেমাও করেছে। So bringing those kind of actors, it was difficult to bring in so many actors. Right. But then যখন রামায়ণ রিলিজ হলো রেডিওতে, it was accepted like, I don't know, I can't, প্রসাদ অ্যাকসেপ্ট করা হয়, হ্যাঁ, মানে একদম হাত জুড়ে সবাই হাত পেতে নিয়ে নেয়। আমরা সকাল 7টার সময় প্রথম ব্রডকাস্ট করতাম। আমরা দিনে 3 বার ব্রডকাস্ট করতাম, সকাল, দুপুর, বিকেল। 7টার সময় সকালে আমরা কতক্ষণের এক একটা এপিসোড? 10 মিনিট। 7টার সময় করতাম, কেন কি ওটা নন প্রাইম টাইম ছিল। আচ্ছা, কেন কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট এখন একদম প্রাইম টাইমে করা হবে না। কিন্তু 7টার সময় স্লট ডিসাইড হলো কি, সকাল 7টার সময় প্রথম স্লট হবে। আর রেডিও ইজ কাইন্ড অফ ট্রাফিক মিডিয়াম না, 8টার সময় ট্রাফিক স্টার্ট হয় আর রেডিও শোনা স্টার্ট হয়, ট্রাফিকে বসে সবাই শোনে। আর তারপরে দোকান আর এইসব জায়গায় চলতে থাকে, ট্যাক্সি, এইসব জায়গায় চলতে থাকে। তো 7টার সময় ইজ ভেরি আর্লি, কিন্তু ডিসাইড হলো 7টার সময় আনো, ঠিক আছে, 7টার সময় সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এত পপুলার হয়ে গেল দ্যাট টাইম ব্যান্ড অফ প্রাইম টাইম changed from 8 o'clock to 7 o'clock. It became that popular. মানে এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করলো। প্রথম ভারতীয় নাটক যেটা নিউ ইয়র্ক ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে দুটো ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, যেটা তুমি পেয়েছিলে, তুমি ওটা ডিরেক্ট করেছিলে। সো আমি বলতে পারি যে মানে ভারতীয় এফএম দুনিয়ায়
প্রথম নাটক তুমি নিয়ে এসেছিলে, শ্রুতি নাটক, নাটক মানে মানে একটা- এই আমি- ধরনের একটা প্রোডাকশন। এই ধরনের একটা প্রোডাকশন আমি production. জানি না, স্টোরি টেলিং হয়তো আগেও হতো FM এ, কিন্তু this kind of production, this A kind of huge audio drama production, with yes. so many actors and all, it happened for the first time. And তারপরে we never looked back. ওখান থেকে আরম্ভ হলো, and it's not that কি মানে it was just a programming win, you know, আমাদের you know, in channels and all, there is programming, there is sales. It was a sales win also. রাইট। So there were a lot of sponsors যারা এসে ওটা করলো, and one of the best compliments আমি যেটা রামায়ণ করার সময় মানে while it was happening পেয়েছিলাম, it was some 5-6 page letter from a blind school in Delhi. ও আর ওই চিঠিতে লেখা ছিল, মানে অফকোর্স ইট ওয়াজ ইন ব্রেল বাট আই হ্যাড টু গেট ইট রেড। ওই চিঠিতে লেখা ছিল কি ওখানে টিচাররা লিখেছিল কি আমরা ছোটবেলায় যখন রামায়ণ টিভিতে আসতো আমরা বসতাম টিভির সামনে, দেখতে পেতাম, শুনে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বুঝতে পারতাম না অতটা, কেন কি ওটা আলাদা মিডিয়াম ছিল, তো দেখার মিডিয়াম ছিল। প্রথমবার এই রামায়ণ শুনে আমরা বুঝতে পারছি, we can feel it, we can see it without our eyes, and that was the biggest compliment. হ্যাঁ, মানে এর থেকে বড় এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নাই। নো অ্যাওয়ার্ড ক্যান বাই ইউ দ্যাট হ্যাপিনেস which this one letter did. There was one more incident, দিল্লিতে হয়েছিল এটা, due to some technical glitch ওই 7টার সময় রামায়ণ প্লে হয়নি। আচ্ছা, I think the system hanged or something. তো রামায়ণটা 7টার সময় প্লে হয়নি। our phone lines were jammed, and by 7:30 there were number of people outside our office below in Delhi saying that why have you not played Ramayan? তোমরা কি রামায়ণ বন্ধ করে দিয়েছো? রামায়ণ বাজাওনি কেন? আমরা সকালে নিজের বাচ্চাদের রামায়ণ শুনিয়ে তারপরে স্কুল ছাড়তে যাই। It became the DNA of the daily routine of people. So আমরা এতটা ভাবেনি কি এইভাবে পপুলার হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ইট yielded us very good results. তারপরে আমরা অনেক নাটক করলাম, আমরা গান্ধী করলাম, রজিত কাপুর, হিবা শাহ, সচিন খেড়েকর নিয়ে। আমি বাংলায় বোস করলাম কলকাতা স্টেশনের জন্য, ঋত্বিক বোসের ভূমিকা করলো, রনিদা ছিল, শিলাজিৎ ছিল। আচ্ছা, so we brought in সবাইকে নিয়ে এসেছি। রামায়ণ আমরা তারপরে ব্যাঙ্গালোরে লঞ্চ করলাম। আমরা যখন ব্যাঙ্গালোর স্টেশন খুললে তারপরে আমরা ব্যাঙ্গালোরে লঞ্চ করলাম ইন কান্নাডা। আচ্ছা, তো তখন ওখানে কন্নড় ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে আর্টিস্টদের, সিনেমা আর্টিস্ট নিয়ে আমরা ওখানে করলাম। জয়শ্রী বি, শরৎ লোহিতোৎসবা, মানে ওরা ওখানকার বড় সব নাম। তো তুমি এইগুলো তো তুমি ডিরেক্ট করছিলে, তুমি তখনও কোনো ক্যারেক্টারে ভয়েস দাওনি? না, ভয়েস দিয়েছিলাম। অনেক লোকেরা জানে না, কিন্তু রামায়ণ যখন আমরা করছিলাম তখন আমাদের মধ্যে আমরা ডিসাইড করলাম কি এইসব রাবণ, দশরথ আর এইসবের জন্য তো আমরা সব অ্যাক্টার্সদের নিয়ে আসছি, কিন্তু রাম, লক্ষণ আর সীতা এই তিনটে ক্যারেক্টারের জন্য we won't bring any artists, we won't bring any actors, known actors. আচ্ছা, কেন কি আমাদের এটা this was something in our mind কি যখন কেউ রাম বা সীতা বা লক্ষণকে শোনে, they should not imagine an actor, right? they should imagine কি ওদের বাড়িতে যেই ছবিটা আছে ওটা মাথায় ঘোরা উচিত। তো আওয়াজ একদম ফ্রেশ, নতুন আওয়াজ হওয়া উচিত, পরিচিত গলা না হলে ভালো হয়। That was a strategy. It was a very creative strategy which we thought of. অনেক অডিশন হওয়ার পরে আমাদের সিইও আর আমাদের ন্যাশনাল ক্রিয়েটিভ হেড বললো কি তুই যেটা স্যাম্পল বানিয়েছিলিস ওটাই ভালো, তুই রাম কর। আচ্ছা, তুমি রাম করেছিলে? আমি রামের আওয়াজ আমার ছিল ওখানে ওই রামায়ণে। লক্ষণের আওয়াজ আজকাল
আজকালের মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভয়েস আর্টিস্ট সংকেত মাহাত্রে, ও লক্ষণ ছিল, সীতা উর্বি ওই সময় আগেন আনাদার ভেরি, শি ওয়াজ ভেরি গুড ভয়েস আর্টিস্ট অফ দ্যাট এরা, উর্বি, সে সীতা করেছিল। তো আজকে টুডে আমাদের জেনারেশনে মানে মানে আমাদের ইয়াং জেনারেশনে there are a lot of voice artists who are very popular. Sanket Mhatre বললাম, রাজেশ কাওয়া, পূজা পাঞ্জাবি, এরা সব রামায়ণে কাজ করেছে। আর তখন ওরা নতুন ছিল, তখন ওরা মানে কাজ করেছে, অতটা পপুলার ছিল না। তো ওরা সব রামায়ণে কাজ করেছে। আর এরকম বলে না, একটা ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান আশীর্বাদ। হ্যাঁ, এভরিবডি প্রসপার্ড, সবার জন্য ওটা ব্লেসিং ছিল। তখন তো তুমি ওদের চিনতে না, সবার অডিশন নিয়েছিলে, সবার অডিশন নিয়েছিলে। তো এত একটা সাকসেসফুল জার্নি ছিল তোমার, এত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল রেডিওতে, তো সেটা ছেড়ে তুমি ভয়েস ওভার আর্টিস্ট হয়ে গেলে। ভয়েস ইন্ডাস্ট্রিতে কি করে এলে? ভয়েস ইন্ডাস্ট্রি আমি ভয়েসিং আমি আগেও ছিলাম, মানে while I was doing advertising and this thing, আমি অ্যাডভার্টাইজিং থেকেই আরম্ভ করেছিলাম। I started doing voice overs. তারপরে when UTV কার্টুন শোজ নিয়ে আসতো ওখান থেকে, and then Disney started as a channel. তো I used to voice for cartoons, lot of different cartoons I used to voice. তো ওটা করতাম, ভয়েস ওভারও করতাম, অ্যাডে ওই কার্টুনে ডাবিংও করতাম। তারপরে I was climbing up the corporate ladder also. So then ওই ডাবিংটা পেছনে পিছিয়ে গেল। তো কিন্তু I continued doing my radio and doing my advertising voicing, ওটা আমি কন্টিনিউ করেছিলাম। তো রেডিওটা ছাড়লে কবে? আমি 21-এ ছাড়লাম। 21-এ ছাড়লে? 21-এ বলে না, কোভিড brought a lot of changes in a lot of people's life, kind of brought in that change in me also. When I left, I was at the position of vice president. I was a VP in HT Media. I was the national creative head for Fever 104 FM, Radio Nasha, Radio 1. তিনটে চ্যানেলে ন্যাশনাল ক্রিয়েটিভ হেড ছিলাম। আর যখন আপনি একটা কর্পোরেট লেটারে উপরে পজিশনে চলে আসার পরে না, ক্রিয়েটিভ কাজ কম হয়ে যায়, ম্যানেজমেন্টের কাজ বেশি হয়। আর আমি মাটিতে হাত দিয়ে কাদা করে একটা মূর্তি তৈরি করতে চাই, উপর থেকে বসে বসে ইনস্ট্রাকশন দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ভালোবাসি না এটা। তখন আমি ভাবলাম এখন আমি ছেড়ে দেব। তাছাড়া ওই থিয়েটার কালের একটা প্যাশন ছিল অ্যাক্টিং, আই ওয়ান্টেড টু ব্রিং ব্যাক ইনটু মাই লাইফ। প্লাস তুমি নাচ শিখেছো, গান শিখেছো, তো আমি এখন অবধি ওটা ডাইরেকশনে কাজে ইউজ করতাম। তারপরে আমি ডিসাইড করলাম কি না, আই উইল লিভ দ্য রেস্ট অফ মাই লাইফ এজ অ্যান আর্টিস্ট, নট আ কর্পোরেট স্লেভ। এটা কিন্তু একটা থাকে, ওই নেশাটা কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে থাকে, আবার ফেরত চলে আসে। যেমন আমি যখন আগরতলায় ছিলাম, আমি তখন ওখানে একটা নিউজ চ্যানেলে নিউজ পড়তাম, কলকাতা আসার পর সেটা বন্ধ হয়ে যায়। এই যে দেখো, আমি আবার পডকাস্টের মাধ্যমে ক্যামেরার সামনে চলে এলাম, ওইটা থেকে যায় পোকাটা। তার জন্য তো বলে লাইফ সাইকেল। ইটস আ সাইকেল, ইটস রাউন্ড, ইট কামস ব্যাক টু দ্য সেম পয়েন্ট। ডিসাইড করলাম। তারপরে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ডিসিশন, বিকজ যখন তুমি একটা ঠিক স্যালারি পাচ্ছ, পার্কস, there are other perks, comforts, right, there's a position, and with position comes power, right, so to leave everything and এটা ভীষণ কঠিন, to start from a scratch, খুব কঠিন। প্লাস তুমি একটা জায়গায় পৌঁছে গেছো, তোমাকে আবার নতুন করে শুনতে হবে লোকের কথা, ওদের কথাগুলো ফলো করতে হবে, যেটা তুমি ইনস্ট্রাকশন দিতে, এখানে তোমাকে শুনতে হবে ইনস্ট্রাকশনটা। এটা কিন্তু মেন্টালি একটা ভীষণ বড় চ্যালেঞ্জ, এটা ভীষণ বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি বললাম এখন না করলে আর কখন করব? নিজের ইচ্ছেগুলো, স্বপ্নগুলো তো পূরণ করতে হবে। তুমি যেটা ডিজনির কথা বলছিলে, কার্টুনের চরিত্র করতে, এখন যারা আমাদের দর্শকরা অনেকে জানেন না, বা যারা শুনছেন জানেন না, এই যে মাধ্যমটা, এই যে ডাবিং ওয়ার্ল্ডটা, এটা ভীষণ কঠিন একটা মাধ্যম আমার মনে হয়। অনেকভাবে খুব সহজ, বাবা আমার গলাটা ভালো হয়, মাইকের সামনে দাঁড়িয়ে গেলাম, সেটা হয় না। সো
এই ওয়ার্ল্ডটা সম্পর্কে আমি একটু তোমার কাছ থেকে জানতে, এটার অনেকগুলো ধারা রয়েছে। একটা হচ্ছে তুমি একজন ডাবিং আর্টিস্ট, তুমি একজন ডাবিং ডিরেক্টর, তুমি একটা হয় আমরা কোনো অ্যাক্টরের জন্য হিন্দির থেকে ইংরেজিতে করছি, আবার ইংরেজি থেকে হিন্দিতে করছি, হিন্দি থেকে বাংলা করছি, অনেক কিছু হয়। অনেক সময় তোমার কাছে কোনো চরিত্রের রেফারেন্স থাকে, অনেক সময় থাকে না। তো তুমি যখন কার্টুন করছিলে, সেটা তো তুমি একটা একটা কী বলবো, অ্যানিমেটেড ক্যারেক্টার দেখছো, তোমার কাছে কোনো মানুষের রেফারেন্স নেই। তো সেই চ্যালেঞ্জটা কি করে তুমি নিয়েছিলে? দেখো, আমি এটার মধ্যে দু রকম হুম এক্সাম্পল দেব। যখন আমরা একটা ইংলিশ প্রডিউসড কার্টুন দেখছি, হুম তো উই হ্যাভ দ্য ভয়েস রেফারেন্স। হুম Okay, so if there is a character which is talking like, "Oh, मैंने तो ऐसा कहा था, तुमने क्यों नहीं किया?" So I am also doing the same thing. হুম I'm imitating the same voice হুম and trying to bring it as close to the original. হুম হুম ঠিক আছে? বা if some other character is doing, "ए सुनो, क्या कर रहे हो तुम?" I am also imitating the same character. So there I am not. The challenge is not that great. হুম হুম The challenge is only to bring your voice as close as to the original one. হুম কিন্তু অনেকবার যখন অরিজিনাল অ্যানিমেশন তৈরি হয়, যেটা যেরকম আমাদের ভারতে হয়। ভারতে তৈরি হয়, যেরকম আমি পোগোতে একটা অ্যানিমেশন অনেক 2 বছর ধরে চলছে, জয় জগন্নাথ। আচ্ছা তো ওখানে ওটার মধ্যে একটা ক্যারেক্টার আছে বড়া পান্ডা, যে মন্দিরের মেন পান্ডা। পান্ডা। তো ওই ক্যারেক্টারকে আমি ভয়েস করি। এবার ওই ক্যারেক্টারে আমার কাছে কোনো রেফারেন্স নাই। তো আমাকে যখন প্রথম ডাকা হলো কি, আমাকে বলা হলো কি এই বড়া পান্ডার ক্যারেক্টারটা আমরা চাই আপনি করুন। তো তখন আমরা ক্রিয়েটিভলি ডিসকাস করলাম কি আচ্ছা, বড়া পান্ডা ইজ শর্ট স্টাউট, খুব মোটা একটা মানুষ, কিন্তু খুব সফটলি কথা বলে। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার ডিসক্রিপশন। নাও হোয়াট কাইন্ড অফ ভয়েস উইল স্যুট হিম। এবার মানে ধারণা একটা, ওই যেটা আমাদের একটা হয় না, একটা কি বলি আমরা ওটাকে, যে মোটা লোক হলে এভাবে কথা বলবে, হ্যাঁ মোটা লোক হলে মোটা মতন কথা বলবে, কথা বলবে, है ना? Because we have seen from childhood, Ballu the bear talks like this. So anybody who's fatter will have a fat voice. I don't know. Let's do it different. কেন কি এই ক্যারেক্টারটা খুব সফট স্পোকেন ক্যারেক্টার, তো লেটস ব্রিং ইট আ ডিফারেন্ট দিস থিং। সো আই স্টাডিড, আমি আমাদের যে এখানে আমাদের যে ভারতে এখন অনেক বিভিন্ন মন্দির রয়েছে, মন্দির না মানে বিভিন্ন গুরুরা রয়েছেন, আচ্ছা হ্যাঁ আছে, ওদের শুনলাম ওরা কিভাবে কথা বলে। তো we picked up some characteristics from here and there, and then I created this voice which is very meek voice, very soft. आओ भक्त, क्या करना चाहते हो? मंदिर में पूजा करना है? आओ मैं करवा देता हूँ. Very soft. The whole character became very soft. There, the challenge is to discuss it with the director and to create a voice which will suit the best to the character. যেটা ক্যারেক্টার যেই স্কেচটা তৈরি হয়েছে, তখন তো প্রথমে তো অ্যানিমেশন হয় না, না হয় না। যখন অ্যানিমেশনের প্রসেসটা কি ক্যারেক্টার স্কেচ তৈরি হয়, ক্যারেক্টার স্কেচগুলো ফাইনালাইজ হয়, তারপর ওই স্কেচ দেখে ভয়েস ফাইনালাইজ হয় কি রকম ভয়েস, কোন রকমের ভয়েস দেওয়া হবে এই ক্যারেক্টারকে। তারপরে আর্টিস্ট খোঁজা হয়, তারপরে স্ক্রিপ্ট যেই লেখা হয় ওটাকে রেকর্ড করা হয় আগে। আচ্ছা, সো ফার্স্ট দ্য অডিও ইজ মেড, আচ্ছা, দেন দ্য অ্যানিমেশন ইজ মেড অন দ্যাট অডিও। আচ্ছা, দিস ইজ দ্য প্রসেস, ওটার সাথে ম্যাচ করিয়ে ওটা করানো হয়। আচ্ছা, তুমি যেহেতু ডিরেক্টরের কথা বলছো, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, তুমি নিজেও একজন ডাবিং ডিরেক্টর, তুমি যখন অন্য কোনো ডাবিং ডিরেক্টরের আন্ডারে কাজ করতে যাও, কখনো কোনো ক্রিয়েটিভ ক্ল্যাশ হয় বা ইগো ক্ল্যাশ কিছু হয়? দেখো, ইগো তো আমি ক্যারিই করি না। আই থিঙ্ক দ্যাটস দ্য বিগেস্ট এনিমি অফ আ পার্সন অ্যান্ড স্পেশালি অফ অ্যান আর্টিস্ট। আমি অনেক ভালো আর্টিস্টদের দেখেছি যারা শেষ হয়ে গেছে ইগোর জন্য। ইগো আমি ক্যারি করি না কোথাও। আমি যখন একটা স্টুডিওতে ঢুকছি অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ ডাবিং আর্টিস্ট, তখন আমার কাজ
ডাইরেক্টরের কথা শোনা। আমার যদি মনে হয় কি আমি এখানে একটা সাজেশন দেওয়া উচিত, এই সিনে একটা সাজেশন দেওয়া উচিত, বা এনি দিস থিং, উইথ অল ডিউ রেসপেক্ট আই উইল আস্ক দ্য ডাইরেক্টর, আমি এরম একটা অপশন দিতে চাই, দেবো কিনা। দেবো কিনা। ডাইরেক্টর যদি হ্যাঁ বলে আমি দিয়ে দিই। আর মোস্টলি ডাবিং ডাইরেক্টরসরা জানে কি আমিও ডাবিং ডাইরেক্টর, তো আমি যদি একটা পয়েন্ট অফ ভিউ রেখেছি তো দে অলসো রেসপেক্টেড। সেটা সেন্সিবল হবে। আমিও যখন অ্যাজ এ ডাবিং ডাইরেক্টর কাজ করি, অ্যান্ড ইফ আই এম ওয়ার্কিং উইথ অ্যান আর্টিস্ট যদি আমাকে বলে স্যার আমি এরম একটা অপশন দিতে চাই, দাও। এভরিবডি হ্যাজ পার্সপেক্টিভ, সো ইউ শুড বি ওয়েলকামিং। কেন কি ইটস ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ ওয়ার্ক ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভ। রাইট। সো যদি আমি ইফ আই গেট আ বেটার টেক উইথ দেয়ার পার্সপেক্টিভ, আই এম ভেরি হ্যাপি। বিকজ ক্রিয়েটিভ জায়গায় আমরা অনেক সময় থেকে সেটে গিয়েও আমরা স্ক্রিপ্ট চেঞ্জ করে দিই, করি। আর সেটা আমরা ডাবিংয়ে হয়, ডাবিং আমরা যখন ডাবিং এর স্ক্রিপ্ট পাই, কারণ আমরা তো একটা অন্য ভাষায় ডাব করছি, আর আমাদের লেন্থ ম্যাচ করতে হবে। তো আমরা যখন দেখি আমাদের লেন্থ ছোট হচ্ছে না বড় হচ্ছে, উই অ্যাড, সাবট্রাক্ট, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্স, এইসব আমাদের অন দ্য স্পট আমরা করতে হয়। এমনিতে তোমাদের এই স্ক্রিপ্টগুলো কি লিখে আসে আগের থেকে তোমাদের দেওয়া হয়? মিটার হিসেবে লেখা হয়, বাট হ্যাঁ। আচ্ছা, আমি মিটার শব্দটা ব্যবহার করলাম, আমি জানি বলে। মিটার মানে তোমার লেন্থ অফ দ্য ডায়ালগ। একটা যে ধরো আমরা ইংলিশ টু হিন্দি করছি বা হিন্দি টু ইংলিশ করছি, যেই লেন্থে একটা ডায়ালগ বলা হয়েছে এক্স্যাক্টলি সেম লেন্থে অন্য ভাষায় লেখা হয়। আর অনেকবার করতে গিয়ে আমরা দেখি কি না লেন্থ ছোট না বড় হচ্ছে, তখন আমরা ওটাকে চেঞ্জ করে দিই অন দ্য স্পট। তোমাদের সঙ্গে একজন ডাবিং ডিরেক্টর তো থাকেই, স্ক্রিপ্টও আসে, কিন্তু এইরকম মানে তুমি যখন অ্যাজ ডাবিং ডিরেক্টর কাজ করে, এইরকম কখনো কোনো আর্টিস্ট তোমার সঙ্গে কাজ করেছে যে ধরো না বুঝেই বলতে শুরু করে দিল, মানে মিনিংটা বুঝলো না, লেখা আছে বলে দিল? অনেক আর্টিস্ট যারা মানে রেগুলার ডাবিং আর্টিস্ট যারা, দেয়ার আর লট অফ আর্টিস্ট যারা এসে আমাকে, আমিও ট্রাই করি, আমি গিয়ে if I'm starting a new series, suppose, or a new film, and I'm dubbing for a character, তো আমি গিয়ে বলি আমাকে একটা সিন দেখা ভালো, একটা ভালো সিন দেখা এই ক্যারেক্টার, যেখানে এই ক্যারেক্টারটা বোঝা যাবে। and then I see the character, মানে একটা মাথায় একটা স্কেচ আসে কি এবারে ঠিক আছে এটাকে এরকমভাবে করবো। সামটাইমস যখন আমরা অন্য ভাষায় ডাব করি, তো if the actor is not a very popular actor or very known actor like say Mr. Bachchan or somebody, so we don't try to match the voice. Acha. Then we match the performance. Acha. ওই ক্যারেক্টারে যদি এই সিনেমাটা ইংলিশে শ্যুট হতো বা হিন্দিতে শ্যুট হতো, তো ওই ক্যারেক্টারের আওয়াজ কিরম হতো, তো উই ইমাজিন দ্যাট and we put ourselves into the set. আমি যদি এখানে অ্যাক্টিং করতাম, আমি কীভাবে অ্যাক্টিং করতাম, দেন উই স্টার্ট ম্যাচিং দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাটিটিউড অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড অল সর্ট অফ দিস থিং। বাট আমরা দেখিয়ে, আমার মতন আর্টিস্ট, আমার মতন অনেক আর্টিস্টরা আছে যারা এসে বলে এক সিন দেখাও। অনেক আর্টিস্ট তারা আছে ওদের জন্য এই কাজটা মান্ডেন হয়ে গেছে। They're not doing it for the love of art, they're doing it for money. তো ওরা এসে they will not spend time in understanding a character, কেন ওদের হচ্ছে কি আমি এখানে একটা ডাবিং শেষ করবো, পালাবো, অন্য স্টুডিওতে যাবো, ওখানে একটা আমি দিনে 5টা ডাবিং করবো। আচ্ছা, ওরা এই টার্গেটে চলে। তখন ওরা এসে ওরা বলে কি চলো স্টার্ট করতে, তখন অ্যাজ এ ডাবিং ডিরেক্টর আমাদের বলতে হয় কি ওয়েট, লেট মি এক্সপ্লেন ইউ দ্য ক্যারেক্টার। মানে আমি ক্যারেক্টার বোঝাই, ওই ক্যারেক্টারের কি ইম্পর্টেন্স ইন দ্য সিরিজ অর দ্য ফিল্ম অর দ্যাট পার্টিকুলার সিন, ওটা বোঝানো হয়। তারপরে আমরা বলি তখন এখন স্টার্ট করো, না তাছাড়া স্টার্ট করো। চরিত্রটা বোঝা তো খুব দরকার, খুবই দরকার। এইরকম অনেক মানে আমি ডিফারেন্ট ভাষার ক্ষেত্রে বলছি, যেটা ধরো তেলেগু ফিল্ম হিন্দিতে ডাব হচ্ছে বা বাংলা ফিল্ম হচ্ছে, যেরকম
এরকম অনেক অভিনেতা থাকে বা নতুন কোনো অভিনেতা যখন আসে, আমরা প্রথম ছবিটা মূলত অনেক সময় ডাব করে দিই। অনেক অভিনেতা আছে যাদের ভয়েস অ্যাক্টিংটা এতটা ভালো না, বা তার এমনিতে অভিনয়টা খুব ভালো না, কিন্তু তাদেরকে ভয়েস অ্যাক্টররা এসে তাদের ভয়েসটা দিয়ে তাদের ক্যারেক্টারটাকে ভীষণ আরও বলিষ্ঠ করে তোলে, সাবলীল করে দেয়। এই রকম কোনো চরিত্রে তুমি করেছো? করেছি। I don't think I have a liberty to say which characters, but আমি করেছি। বাট হ্যাঁ, আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি কমস ইন সেইং দ্যাট। একটা সাউথ ইন্ডিয়ান সিরিজ উইচ রিলিজড অন নেটফ্লিক্স, গেম, একটা আই থিঙ্ক ইটস এ তেলেগু সিরিজ। ওখানে ওই সিরিজে I dubbed for a character who is the boss of that gaming agency or gaming company. The original actor যে করেছে, ভয়ানক ছিল। I'm sorry, I know you won't see this podcast, but I'll still say it. He was pathetic. Pathetic মানে খুবই বাজে। ওর এক্সপ্রেশন, ডায়লগ কিছুই ম্যাচ করছে না, নিজের সাথেই ম্যাচ করছে না। অ্যান্ড দেন আই ওয়াজ কল্ড। আমাকে আমার ডাবিং ডাইরেক্টর বললো কি, স্যার মজা হবে। কেন রে, কি ভালো ক্যারেক্টার, দেখো মজা হবে। আমি সিন দেখলাম, আমি বললাম কি কেমন করে করবো এটা, তো মানে ওর তো কিছুই ম্যাচ করছে না, ওর নিজস্বই ম্যাচ করছে না, নিজের এক্সপ্রেশন আর নিজের ডায়লগ ম্যাচ করছে না, তা আমি কেমন করে করবো এটাকে। বললো বাস এটাই চ্যালেঞ্জ, করতে হবে। বললাম ভাই আমি তো, তুই আমাকে যা বলবি আমি করবো। ওকে না, আমি আপনাকে ডেকেছি এর জন্য কি এই ক্যারেক্টারটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, তোমাকে উতরে দিতে হবে, করুন যা ইচ্ছা করার করুন। দ্যাট লেটস ডু ইট টুগেদার। আই ডোন্ট নো দ্যাট আই ওয়াজ ডাবিং ইট ইন ইংলিশ। আর আমি যখন when I finished that, and everybody in the studio was like ये অরিজিনাল অ্যাক্টর যদি দেখে এই ইংলিশ ভার্সনটা, ও হয়তো ভাববে কি আমি অস্কার জিততে পারি, বিকজ দেন ইউ চেঞ্জ দ্য হোল রাইট সিনারিও। সো এরকম অনেক চরিত্র ক্যারেক্টার্স হয়েছে। আমি করেছি এটা লাইক অরিজিনালি ওয়াজ নট, সেটাকে তুমি তুলে দিয়েছো। যেমন ধরো পুষ্পা, হিন্দিতে যে এত সুপার হিট। না তুমি দেখো, পুষ্পা ইজ another very good example. And পুষ্পাতে হিন্দি became so big because of the voice. ইয়েস, And he didn't try to copy the original actor's voice. ও কি করেছে, ও দেখলো ক্যারেক্টারটা কেমন, ও দেখলো ক্যারেক্টারের অ্যাটিটিউড কি, and he matched the attitude of the character. So if you যদি তুমি দেখো অরিজিনাল পুষ্পা আর হিন্দি ডাবড পুষ্পা sounds much more better. It sounds much more better. ভয়েস দিয়ে ওটা Voice দিয়ে করে উঠিয়েছে, দিয়েছে, voice দিয়ে ভয়েস উঠিয়েছে, দিয়ে ওটাকে উঠিয়েছে। তুমি এক্ষুনি যেটা বললে, বাহুবলী দেখো again. হ্যাঁ, শরৎ কেলকর। মানে ওই প্রবাসীর যখন আমরা সালার দেখলাম তখন আমাদের অদ্ভুত লাগছিল, বিকজ ওটা আমার নিজের গলা ছিল। আর বাহুবলী দেখলে কি ভালো লাগে। এবার তুমি সালার দেখবে ইংলিশে। আমি জানি এটা তুমি করেছো, ওটা আমি ডিরেক্ট করেছো। তো তুমি সালার এবার ইংলিশে দেখো and see the voice. ওখানে তুমি তো ডিরেক্ট করেছো, বাট ওখানে কোনো চরিত্র তুমি প্লে মানে ভয়েস দিয়েছো কার চরিত্রে? যে মেন নারেটর ভয়েস। আচ্ছা, ওটা তোমার। ওকে, আচ্ছা, এটা সালারটা তো মানে তেলেগু মুভি, তেলেগু থেকে হিন্দি করতে, বিকজ ওদের ভাষার যে লেন্থ আর ইংলিশের লেন্থ একদমই আলাদা। লেন্থ ছাড়ো, টোন আলাদা। টোন আলাদা। লেন্থ আমরা তাও ইটস ম্যাটার অফ ওয়ার্ডস, আমরা এদিক ওদিক করে ম্যাচ করে দেবো। কিন্তু তো নর্মাল, যদি নর্মাল তেলেগু টোন একটা হয়, প্রত্যেকটি ভাষা একটা নিজের টোন হয়। আর যখন এই টাইপের মেলোড্রামা মুভি, ইফ ইউ ডুইং সাচ কাইন্ড অফ মেলোড্রামা, যেখানে কোনো ডায়লগ নর্মালি বলা হচ্ছে না, ভীষণ ফিজিক্যালি অ্যাক্টিং হচ্ছে, মানে আর টেনে টেনে কথা বলা হচ্ছে, ওখানে গিয়ে মানে এত ডিফিকাল্ট হয়ে যায় ওটাকে। কেন কি ইংলিশে আমাদের নিউট্রাল রাখতে হয়। ইংলিশে উই ক্যানট হ্যাভ এনি অ্যাকসেন্ট অর এনি কাইন্ড অফ টোন। কেন কি
ইংলিশ তো কনজিউম হচ্ছে ইন্টারন্যাশনালি, হুম ইন্টারন্যাশনালি ওরা বোঝে না যে if there is any tone or any accent হুম in the English, they don't understand that English. হুম তো আমাদের নিউট্রাল রাখতে হবে। হুম ওটা মানে বিভৎস চ্যালেঞ্জ ছিল ওটা নিয়ে। কিন্তু আই এম হ্যাপি কি ইউএসএ অনেক ইউটিউবার্স আছে, ইনফ্লুয়েন্সার্স, যারা শুধু ডাবড হুম ইন্ডিয়ান কন্টেন্ট ডাবড ইন ইংলিশ এটা নিয়ে রিভিউ করে। ও আচ্ছা অ্যান্ড দের লাইক বিগ ইনফ্লুয়েন্সার্স যারা এটা করে। সো ওরা কি করে, একটা পুরো ভিডিও বানায় যেখানে দ্যাট ইউটিউবার আইদার উইথ আ ফ্রেন্ড অর উইথ হিজ ওয়াইফ, ওরা ওই ছবিটাকে দেখবে অ্যান্ড দে উইল স্টপ, কমেন্ট অন ইট, গো হেড, কমেন্ট অন দ্যাট। আর ওরম একটা ইউটিউবার connected with me on Instagram because he got to know that দেখেছে আমার নাম তোমার আসে নাম তো, দেখেছে নাম ডিরেক্টর হিসেবে। and he spoke about that film আর ও বলেছে এই কথাটা কি Salar is so far one of the best English dubbed Indian content I have ever seen. And that was a big thing to this kind of recognition. হ্যাঁ মানে তুমি এই ইন্ডাস্ট্রিতে কাজের জন্য অনেক অ্যাওয়ার্ডস পেয়েছো, মানে এটাও আমার মনে হয় এটাও একটা পুরস্কার তোমাদের কাছে না, যে হ্যাঁ এই টাইপের মানে দিজ আর সি ইয়েস অ্যাওয়ার্ডস পাওয়া খুবই ভালো লাগে। হুম কে ভালোবাসে না অ্যাওয়ার্ডস? আই এম নট আমির খান, আই ওয়ান্ট টু বিকাম লাইক হিম বাট আই এম নট ইয়েট। সো আই অলসো লাভ অ্যাওয়ার্ডস, ইটস নট দ্যাট আই ডোন্ট লাভ অ্যাওয়ার্ডস, বাট these kind of things, when you get people talking about you and your work, that's a better reward. একটা মনে হয় শান্তি পাওয়া যায়। মানে তখন মনে হয় কি হ্যাঁ এই কাজটা করে এখন স্যাটিসফ্যাকশন হলো কি হ্যাঁ কাজটা ভালো হয়েছে। তুমি ডাব্বা কার্টেলের সময় গজরাজ রাউজির জন্য ভয়েস দিয়েছো ইংরেজিতে, তুমি রিসেন্টলি খাকিতে খাকিতে করেছো বুম্বাদার জন্য। বুম্বাদার জন্য আগেও আমি করেছিলাম স্কুপ বলে একটা হ্যাঁ সিরিজ ছিল সেটাতে। তো সেটাতে আমি প্রথম তো এরা তো মানে এদেরকে আমরা যারা হিন্দি ভাষী হই বা বাংলা সিনেমা দেখি, আমরা এদেরকে চিনি, এদের শব্দগুলো না আমাদের ভেতরে ঢুকে গেছে। তো এইরকম সাবলীল এত একটা পাওয়ারফুল অ্যাক্টরের যখন, যারা এত বহুল পরিচিত, তাদের যখন তুমি কোনো চরিত্র পর্দায় অ্যাক্টিং করছো, ধরে নাও তুমি ইংরেজিতেই করছো, তো তখন তোমার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং? অনেক রকম চ্যালেঞ্জ আছে। প্রথমে যেটা আমি আগেও বললাম কি ইফ সামবডি ইজ আ নোন অ্যাক্টর, তখন প্রথম চ্যালেঞ্জ আমাদের হয় টু ব্রিং ইয়োর ভয়েস অ্যাজ ক্লোজ টু অ্যাজ দ্য অ্যাক্টার্স ভয়েস। তো ওটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। তারপরে পারফরমেন্স ম্যাচ করতে হবেই হবে। তারপরে অফকোর্স বিকজ ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ, সো টু ফিট ইন দ্য মিটার্স, রাইট। তো দোজ আর দ্য চ্যালেঞ্জেস উইচ আননোন অ্যাক্টর হলে কি হয় কি ইউ হ্যাভ দ্য লিবার্টি অফ ইউজিং এনি ভয়েস ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার। বাট নোন অ্যাক্টর হলে ওখানে চ্যালেঞ্জেস টু কাম অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। তো বুম্বাদা করতে মানে যখন ওনার জন্য করছিলাম, ক্যারেক্টার প্রত্যেক অ্যাক্টারেরও একটা স্টাইল হয়। বুম্বাদা যখন কথা বলে হি ডাজন্ট ওপেন হিজ লিপস টু মাচ। বুম্বাদা মানে ছোটো মতোই কথা বলে, he'll speak like this. That is his attitude of this thing. So to understand that okay, if he's doing like this and I have to do, যখন আমি স্কুপ করলাম আর যখন আমি খাকি করলাম, there was one thing common in both the characters, they both smoked. আচ্ছা। তো now if they smoke, smokers have a different kind of voice. আচ্ছা। So to bring in that this thing, then so যখনই আমি সিন করতাম যেখানে বুম্বাদা সিগারেট খাচ্ছে in the scene, so I used to put a pen or pencil to bring in that kind of effect while talking. So you know, so your one side of the lip is closed. And ওটা না করলে তাহলে তুমি ম্যাচ করতে পারছো না, পারফরমেন্স ম্যাচ করতে পারছো না। রাইট। যখন আমি ডাব্বা কাটল করছিলাম,
এবার ডাব্বা কাটলে was a different challenge for me কেন কি it is very difficult to imitate Gajraj Rao. It's very difficult. He is one of the finest actors of this country. Gajraj Rao এমন একটি actor যে যখন you won't see the same Gajraj Rao in every this thing. Gajraj Rao is a different Gajraj Rao in every movie, every series. এই সিরিজে যখন গজরাজ যে ক্যারেক্টারটা করছিল in 2 years he's going to get retired. That means he's 63 kind of that age. So which is much more than his age. So he was playing an older character. তারপরে উনি ওনার স্পন্ডালাইটিস আছে. In lot of scenes he was wearing that collar. Right. তো ওই যখন কলারটা যদি আপনি কলার পরে থাকেন তো আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে. Your head is lifted and your mouth will not open completely because ওই সব when you are seeing a character you have to think about ওই সব জিনিসকে নোটিস করে ওই সব জিনিসকে নিজের পারফরমেন্সে নিয়ে আসতে হবে. এবার আমাকে যখন ডাকা হলো এই ডাব্বা কাটার জন্য আমার প্রথম মাই ফার্স্ট রিয়াকশন ওয়াজ কেন কি আমি গজরাজের সাথে আগেও কাজ করেছি. তো আমার প্রথম রিয়াকশন ছিল আমার ভয়েস যাবে না. এটা তুমি বলেছিলে? আমি বলেছিলাম নিজের সামনেই বলেছিলাম ডিরেক্টরকে আমার ভয়েস যাবে না বোনের সাথে. তো বললো কি ট্রাই অ্যান্ড লেটস সি. তো আমি বললাম ঠিক আছে আমাকে সিন দেখা. আমি সিন দেখলাম 2-3 বার দেখলাম আর আমি ঠিক 2-3টে আলাদা আলাদা সিন দেখলাম. তো বললাম ঠিক আছে তো আই গিভ ইট আ ট্রাই. আমি ট্রাই করলাম অ্যান্ড দে লাইকড ইট. সো আমি বললাম ঠিক আছে ইফ ইউ গাইজ আর কনভিন্সড দেন I was not very confident कि I would be able to deliver যা গজরাজ পারফরমেন্স করে গেছে. কিন্তু আমি যখন করলাম আমি ইনফর্ম করলাম গজরাজজিকে কি তোমার জন্য ইংলিশে আমি ডাব করছি. অ্যান্ড বিলিভ মি অর নট গজরাজজি আমাকে আফটার ইট ওয়াজ রিলিজড ইন অল আমাকে একটা ভয়েস নোট পাঠালেন. ভয়েস নোটে গজরাজজি বাংলা বলতে পারেন. আচ্ছা. হি ইজ ম্যারিড টু আ বেঙ্গলি. আচ্ছা. তো আমাকে মেসেজ করে বললেন কি সুমন্ত I saw the first episode in English and you have done a tremendous job. আমি বললাম না these are the rewards you work for. This is the I don't know will I get an award for this or not but this is the award which I have already got. আচ্ছা তুমি তো এখন একটা সিনিয়র পোস্টের মানে সিনিয়র মোস্ট এখন এই ইন্ডাস্ট্রিতে. তারপরেও তোমাকেও কি এখনো অডিশন দিতে হয়? হ্যাঁ দিতে হয়, এখনো দিতে হয়. অ্যান্ড আই বিলিভ ইন অডিশনস. আমি এনটাইটেলড না. আমি যে বললাম কি যখন আমাকে ডাকা হলো ডাব্বা কাটালের জন্য আই মাই সেলফ সেড দ্যাট আই ডোন্ট ফিট দ্য ক্যারেক্টার বিকজ আই এম নট এনটাইটেলড. আই এম নট সামওয়ান যাকে ডাকলো আর বললো কি এই ক্যারেক্টার করতে হবে আর আমি next thing I'm discussing is monies. How much will you pay me for this? Can after all, yes, money is a big factor. You want more to work more and more. Kintu you need your loyal audience. You need your loyal fans. একটা আর্টিস্টের কাছে that is the asset they have. যদি লোকেরা তোমাকে পছন্দ করা বন্ধ করে দেয় you are nothing. You're not an artist anymore. So it's artist to perform, right? Performing is for the audience. And if my audience is not happy, so আমি এরকম কোনো কাজ করতে চাই না যেখানে আমি কনফিডেন্ট না কি আমি এটা করতে পারবো. আমি ওটা করে দিলাম শুধু পয়সার জন্য. তারপরে আমার অডিয়েন্স আমাকে বলছে কি তুমি কেন করলে এই কাজটা? Why have you done this work? And I'm losing that. So for a long term, I'm losing. I'm not gaining. As I said, I'm not entitled कि हाँ आमी तो कि I can do anything. ठीक है ना. I love to do a lot of things. I love to create characters. I love कि আমার কাছে আলাদা আলাদা performance kind of performance আমি পেলে আমি খুশি হই. কিন্তু খুশি হওয়ার সাথে সাথে আমি এটাকে নিজেকে জাজও করি কি আমি এটা করতে পারছি কি করতে পারছি না. যদি আমি না আমার মনে হয় কি না আমি স্যাটিসফ্যাক্টরি করতে পারছি না আমি বলে দিই সামনে I don't think I am doing a good job. আমার দ্বারা হবে না. অনেকবার হয় কি as an artist behind the mic আমি যেটা something which I cannot envision a director can.
So when a director tells me कि no, believe me, it is good, so I go with the director. I still believe, even today, audition. Test yourself. Always test yourself. Put yourself into the test. Don't নিজেকে কমফর্ট জোনে নিয়ে আসা খুব বাজে কথা। এটা নট অনলি ফর অ্যান আর্টিস্ট, ফর এনি প্রফেশন, সবার জন্য। and even in any relationship. It's life. You cannot be too much comfortable. No, that is not good. একটুখানি ডিসকমফর্ট হওয়া, নতুন করে রোজ নিজেকে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ করা, নিজেকে ইভলভ করা। ইভলভ না হলে, শেখা বন্ধ করে দিলে, ইউ আর ডান। যেমন যারা গান করেন তারা একটা নিজের গলাকে স্বাধীন রেয়াজ করেন মেনটেন করার জন্য সুরটাকে। তোমাদেরও গলা নিয়েই কাজ, তোমাদেরও কোনো রেয়াজ করতে হয় বা কোনো পদ্ধতি রয়েছে তুমি করো? একদম, রোজ সকালে করি। দেখো গলা কি, গলা একটা মাসল না, আর মাসল লাইক উই ডু যোগা টু কিপ আ বডি Fit. ফ্লেক্সিবল, সেইভাবে আমাদের ভোকাল এক্সারসাইজ করতে হয়। এই মাসলটাকে আমাদের ইউ হ্যাভ টু কিপ ইট ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল না হলে মাসল, আমাদের ভোকাল কর্ড যদি ফ্লেক্সিবল না হয়, আমরা যে এই বিভিন্ন রকম আওয়াজ গলা বের করতে পারি, এটা হবে না। আমাদের রেঞ্জ কম হয়ে যাবে। প্রত্যেকটি গলার একটা রেঞ্জ থাকে তো, আর ওই রেঞ্জটাকে আমরা উইথ এক্সারসাইজ আমরা ওটাকে রেঞ্জটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি। এক্সারসাইজ না করলে আমাদের রেঞ্জ শ্রিঙ্ক হতে যায়, বয়সের সাথে সাথে আরও শ্রিঙ্ক হয়ে যাবে। তো টু কিপ ইট অ্যাক্টিভ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেয়াজটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি ধরনের, জাস্ট একটা এক্সাম্পল যদি আমাকে দাও। অনেক রকম হয়, যেরকম আমরা সকালে উঠে, অফকোর্স আমি যেটা প্রথমে করি ইজ ব্রিদিং এক্সারসাইজেস। আর আমি নিজের ট্রেনিংয়েও বলি, যখন when I train actors and voice actors, কি first thing what you should learn is to breathe like a baby. আচ্ছা, বাচ্চাদের কোনো ইনফেন্টকে ব্রিথ করতে দেখো, কেমন করে পেট উপরে যায়, নিচে যায়, কখন শ্বাস নিচ্ছে, কখন শ্বাস ছাড়ছে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ে অফ ব্রিদিং। বড় হতে হতে আমরা ব্রিদিংকে ভুলে যাই, আমরা উল্টো পাল্টাভাবে ব্রিদিং করি। সো উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ব্ল্যাকবোর্ড। যদি আশেপাশে কোনো ইনফেন্ট থাকে, গিয়ে যখন ইনফেন্ট ঘুমোচ্ছে, জাস্ট গো অ্যান্ড অবজার্ভ ও কেমনভাবে নিঃশ্বাস নিচ্ছে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ে অফ ব্রিদিং। লার্ন দ্যাট, প্র্যাকটিস দ্যাট ব্রিদিং। দ্য প্রাইমারি অ্যান্ড দ্য foremost exercise for an actor, for a voice actor, for a singer is breathing. তারপরে there is vocal fry exercise হয়, আমরা যাকে vocal fry বলি। Like every voice has a little dryness to it, and অনেকবার অ্যাক্টিংয়ে আমরা ওই ড্রাইনেস ইউজ করি। vocal fry is like this voice, this is fry. So this is vocal fry exercise. So we do vocal fry exercises. So vocal fry, and it comes in handy when you are acting, performing, or dubbing, or doing voice acting. There are a lot of exercises, lot of অনেকগুলো different. রয়েছে। সো তুমি ভয়েস এক্সারসাইজ নিয়ে বললে, যেটা যারা এখন নতুন আসতে চায় তাদের এটা ভীষণ একটা মানে কাজের জিনিস। নতুন পুরনো সবার জন্য, সবার মানে সবার জন্য, ডিফারেন্ট ফিল্ডে যারা রয়েছে, তুমি বললেই। দেখো আমি একটা কথা বলি, একটা স্পোর্টসম্যান, সে বিরাট কোহলি ডাজন্ট এক্সারসাইজ অনলি ওয়েন দের ইজ আ টুর্নামেন্ট। একটা স্পোর্টসম্যান সারা বছর এক্সারসাইজ করে, প্রত্যেক দিন এক্সারসাইজ করে। কেন এক্সারসাইজ করে প্রত্যেক দিন? সো দ্যাট হি অর শি ইজ রেডি whenever there is a tournament, whenever there is a match. Similarly, একটা অ্যাক্টর, একটা ভয়েস অ্যাক্টরকে ওদেরও এরমভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট whenever there is a chance to perform, you are ready. So it's very simple. So be a sportsman. যেহেতু আমরা নতুনদের কথা বলছি, সেই প্রসঙ্গে তোমায় জিজ্ঞেস করতে চাই, যারা নতুন, অনেকে এসে বলে যে আর এর ভয়েসটা ভালো, একে ডাবিং আর্টিস্ট করে দাও বা নিয়ে নাও। এটা কি এতটা সহজ
এই বিষয়টা? প্রথম কথা আমি এটা বলবো কি, যখন লোকেরা বলে ভয়েসটা ভালো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো? দের ইজ নো ডেফিনেশন অফ ভালো। প্রত্যেকটি আওয়াজ ভালো। এভরি ভয়েস ইজ আ গুড ভয়েস। ইউ শুড নো হাউ টু ইউজ ইট। কোন কোন আওয়াজ, আচ্ছা, যখন ইন্ডাস্ট্রিতে প্রথম রানী মুখার্জি এসেছিলেন, সবাই বলতো আরে কি খারাপ আওয়াজ, কি বাজে আওয়াজ। দেন হার ভয়েস বিকেম হার আইডেন্টিটি, রাইট। right? Rani Mukherjee, today you don't have to look at Rani Mukherjee. You can hear her. বলে Her দেবো। voice is so different and so unique. So ভালো আওয়াজ বলে কোনো জিনিস নেই, আর বা খারাপ আওয়াজ বলে কোনো জিনিস নেই। প্রত্যেকটি আওয়াজের নিজের একটা পার্সোনালিটি আছে, আর নিজের একটা জায়গা আছে। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইউনো rethink when we are saying कि যদি কারো আওয়াজ মানে কোনো মেল ভয়েসে বেস হলে ইটস এ গুড ভয়েস, আদারওয়াইজ ইট ইজ নট, বা ফিমেল ভয়েসে সুইটনেস হলে এটা গুড ভয়েস, আদারওয়াইজ ইট ইজ নট। নট। Shushmita Sen's voice is amazing. She has a bass. She's a female who has a bass in her voice. Suchitra Pillai, she's a female. What a bass in her voice. What a beautiful voice. So you can't categorize good voice, bad voice. Awaj shobar bhalo. So be confident that your voice is good. But to get into voicing and voice acting and dubbing, আমাদের কালে ছিল না। এখন অনেক ইনস্টিটিউট আছে যারা শেখায়, অনেক স্টুডিওজ আছে যারা শেখায়। লার্ন দ্য ক্রাফট। ইফ ইউ ডোন্ট লার্ন দ্য ক্রাফট, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস অন ইউর ক্রাফট, তুমি হয়তো খুব বেশি অ্যাট্রাক্টিভ আর ইউনিক ভয়েস হলে you will get a chance, but you won't survive. You won't sustain. For sustenance, you have to keep re-evolving yourself. Sustenance এর জন্য নিজের ভিতরে খুঁজতে হবে, সময়ের সাথে চলতে হবে। আমরা যেই রকম ইংলিশ 10 বছর আগে বলতাম আর এখন যা ইংলিশ বলি, আমরা ডিফারেন্ট ইংলিশ বলি। হ্যাঁ, সেম নয়, Same শব্দগুলো নয়, চেঞ্জ হয়ে শব্দগুলো যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নতুন শব্দ জুড়েছে ভাষায়। আর দ্যাট ইজ সামথিং। যদি তুমি ইভলভ না হও সাথে সাথে, তোমার তো ভাষার কাজ, গলার কাজ, তোমাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করতে হবে। ইটস সফটওয়্যার, ইউ হ্যাভ টু কিপ আপগ্রেডিং। রাইট। তুমি সফটওয়্যারের কথা বলছো, সেই প্রসঙ্গে বলি, ডাবিং করাটা তো শুধুমাত্র গলার কাজ নয়, টেকনিক্যালও তোমাকে অনেক কিছু টেকনিক্যাল। সি, প্রথম কথা, যখন তুমি ভয়েস অ্যাক্টিং করছো, মানে অডিও ড্রামা বা শ্রুতি নাটক করছো, তোমার কাছে স্ক্রিপ্ট আছে, তোমার সামনে মাইক আছে, তুমি পারফর্ম করছো, ডায়লগ দেখে পারফর্ম করছো। যখন তুমি ডাবিং করছো, তোমার কাছে দুটোই চোখ। এই দুটো চোখে তোমাকে স্ক্রিপ্টও দেখতে হবে আর সামনে স্ক্রিনও দেখতে হবে। কেন কি, ওটা ম্যাচ করতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করতে হবে উইথ দ্য লেন্থ। তাছাড়া দের আর টেকনিক্যালিটিস উইচ ইজ, যে সাউন্ড ইঞ্জিনিয়ার বসে আছে, টেকনিক্যালিটির মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে। আমরা যাকে বলি ক্লিক, দিজ আর ক্লিকস। You cannot have clicks in the dubbing. So if there is a click, we take a sip of water. আমরা ডাবিং, লাইক আমি at least ডাবিংয়ে ঢোকার আগে চা খাই না। কি হয় চা খেলে? ও, মানে ইট বিকাম স্টিকি। ওকে, স্টিকি হয়ে যায়। ডাবিংয়ে যদি লম্বা ডাবিং থাকে, থাকলে আমি ব্ল্যাক কফি উইদাউট সুগার ইজ স্টিকি ব্যাপারটা। হ্যাঁ, আমি ব্ল্যাক সুগার মিল্ক, দিস আর স্টিকি থিংস। তো টু অ্যাভয়েড দোজ, সো উই টেক আইদার গরম জল বা ব্ল্যাক কফি নিয়ে বসি। যখনই ক্লিকস বা কিছু আসে, আমরা একটা সিপ নিয়ে উই কন্টিনিউ ডাবিং। সো দোজ আর দ্য টেকনিক্যালিটিস which while voice recording you don't bother that much, but while dubbing এটা মেইনটেইন, প্লাস ইমোশনটাও দেখতে হয়। of course, so there are multiple things happening in dubbing. So dubbing is a very difficult জব format of voicing. তোমার কি মনে হয় যে ওটিটি আসার পর তোমাদের যে ডাবিং ইন্ডাস্ট্রিটা, ওটার ভালো হয়েছে, অনেক কাজ বেড়েছে? No doubt about it.
প্লাস তোমরা অনেক ধরনের চরিত্র করতে পারছো, অনেক ধরনের right? চরিত্র করতে পারছি, কাজ অনেক বেড়েছে। অফকোর্স দের ইজ আ থ্রেট অফ এআই which is hanging like a sword on our heads. But ঠিক আছে, when it happens. Right now there is no, এটাই বলি দেখো, ইভলিউশন তো হতেই থাকবে, টেকনিক্যাল ইভলিউশন হতে থাকবে, হিউম্যান ইভলিউশন হতে থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইট। Right. ইউনো, লাইক আমরা যখন রেকর্ডিং স্টার্ট করেছিলাম তখন আমরা টেপে রেকর্ড, স্পুলে রেকর্ড করতাম। স্পুল থেকে আমরা ড্যাটে আসলাম, digital tapes. Then slowly we got into computers, new softwares, upgrades. We are moving with time. So now AI has come. So we are experimenting with AI. So we have to learn. আমাদের শিখতে হবে, এটা inevitable. Change is inevitable. You can't stop change. চেঞ্জ তো হবেই। এবার চেঞ্জের সাথে তুমি চলতে চাও বা তুমি পিছনে থেকে শুধু রিভোল্ট করতে চাও, এটা তোমার উপর, ব্যাপার, হ্যাঁ, তোমার তোমার উপর ব্যাপার। নির্ভর। কিন্তু হ্যাঁ, মানে দিস ইজ আ কন্টিনিউয়াস Process. প্রসেস উইচ ইউ হ্যাভ টু গো থ্রু। আমি তোমাকে এআই প্রসঙ্গে জিজ্ঞেসই করতে যাচ্ছিলাম, তুমি বললে অনেকটা এআই আসাতে তোমার কি মনে হয় আমাদের অনেক টেকনিশিয়ানদের, লোকেদের কাজ কমে যাচ্ছে? না, আমি বলবো কি টেকনিশিয়ানের কাছে অ্যাকচুয়ালি অপরচুনিটি আছে নতুন কিছু শেখার। অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কাছে নেই অতটা, কেন কি সিম্পল ভয়েস ওভার্স or narrations or these kind of things, lot of work has been taken by AI already. ঠিক আছে? You know what is the irony? Irony কি হচ্ছে কি, আমি অনেক ভয়েস আর্টিস্টদের শুনেছি এটা বলতে কি এআই আসলে আমাদের কাজ চলে যাবে, এআই আসলে আমাদের কাজ চলে যাবে। কিন্তু ইট ইজ লাইক এআই ডেটা কোথা থেকে পাচ্ছে? মানুষের কাছ থেকেই আর্টিস্টরাই গিয়ে দিচ্ছে ডেটা না। একটা এআই কোম্পানি কেমনভাবে অপারেট করে, আর্টিস্টদের হায়ার করে, বিভিন্ন ভাষার আর্টিস্টদের, বিভিন্ন এজ গ্রুপের আর্টিস্টদের, আর ওদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা স্ক্রিপ্ট দেয়, ওরা ওই স্ক্রিপ্ট পড়ে আসে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেটা দে হ্যাভ টু ক্রিয়েট আ স্যাম্পল ভয়েস। দে আর অনলি ডুইং ইট অ্যান্ড দে আর গেটিং পিনাটস। নিজেরাই নিজেরা industry নিজের শেষ- করে যাচ্ছে, আর তারপরে এসে বলছে আরে এআই हमारी নকরি খা গিয়া। এখন তোকে কে ডাকবে ভাই? তুই তো নিজের আওয়াজ এআই কে দিয়ে এসছিস, ও তো সস্তায় পেয়ে যাবে এখন। তো ওটা নিয়ে তোমরা কিছু প্রোটেস্ট বা কিছু করার কথা ভাবছো? হচ্ছে, there is AVA, which is Association for Voice Artists. They are fighting for the rights of an artist. But as I said, that what we can't do is we can't stop it. কেন কি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিরা এর পিছনে পয়সা লাগিয়েছে। So governments can't just come and say ki okay we'll stop it in our country. No, you can't do that, because in a lot of ways AI is helpful also, like on a broader aspect. তো ওটাকে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের আর্টিস্টের যে রাইটস, so that their voice should not be misused, or if it is used they get paid for it. That is something which we are working on as an association. We are working on, and hopefully we'll do something which is যেটা আর্টিস্টের জন্য একটা বেনিফিশিয়ারি হবে। তুমি ডাবিং তো করছোই, এটা তো রয়েইছে, তার পাশাপাশি এখন তুমি অভিনয়ও পুরোপুরি নেমে পড়েছো, অভিনয় করছো। রিসেন্টলি তুমি আরিয়ান খানের সাথেও কাজ করেছো, মানে শাহরুখ খানের ছেলে, রাইট? মানে ছেলেটা ওই আমি বলি না, একটা আমি যে ধারণার কথা বলি, একটা ধারণা মাথায় ছিল যখন when I got selected for this character, শাহরুখের ছেলে, শাহরুখের ছেলে, মানে আমি যদি শাহরুখের ছেলে হতাম I would have been throwing attitude in numbers. When you have a father like him, being a person with attitude is very natural. যখন আমি ফার্স্ট টাইম আরিয়ানের সাথে আমার দেখা হলো অন আ লুক টেস্ট,
মানে আমি লুক টেস্টের জন্য গেছিলাম, and I met Aryan. I said, yaar, like, okay, he looks like Shah Rukh Khan. I know he's Shah Rukh's son. Have no clout, have no attitude. He's down to earth, respectful. He's like one of the sweetest person this generation can have. Well mannered, intelligent. And when I started shooting with him, আমার তো মানে I loved every minute I spent with him. খুবই ভালো director, quick thinker. And when I'm saying respectful, he respects people's ideas, suggestions. He implement on that. কিন্তু যা নিজে ভেবে রেখেছে ওটাও নিয়েই রাখে। আচ্ছা, ও আরএন যদি ভেবে রেখেছে কি আমি এই শটটাকে এইভাবে নেব, তো ওটা ওইভাবে নিয়ে রাখবে। হি মে গেট আ বেটার সাজেশন ফ্রম সে আ ডিওপি অর সামথিং, কি ইফ ইউ ডু ইট, আমি যদি এই শটটাকে এই অ্যাঙ্গেল না নিয়ে ওই অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে ভালো রেজাল্ট হবে। ও শুনবে, ওটাকে রেসপেক্ট করবে, ও নেবে ওই রকম শট একটা। কিন্তু যা নিজে ভেবে রেখেছে, হি উইল নট ড্রপ দ্যাট, সেটাও নিয়ে নেবে। সেটাও নেবে। অ্যান্ড which is a very good quality in a director, in a young director. ভীষণ কনফিডেন্ট। Yeah, he's superb. He is I think something who will upgrade our industry. He's that software which will upgrade our industry. সেটে তোমাদের সাথে ব্যবহার, মানে বাকি টেকনিশিয়ানদের সাথে ব্যবহার কেমন ছিল? Another thing যেটা আমি আজ পর্যন্ত কোনো সেটে দেখেনি এই জিনিসটা, রেড চিলিজের ওই সেটটা যেখানে আমরা শ্যুট করছিলাম, there was one air conditioned tent for food. There was only one. আচ্ছা, So from actors to technicians to a spot boy, everybody used to eat in that tent. একসাথে। নর্মালি একটা এ ক্রু, বি ক্রু লেখা থাকে, সি ক্রু থাকে, প্রত্যেকটা আমরা আজ পর্যন্ত এই দেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা অ্যাক্টর, তোমাদের জন্য এ বা সিনিয়র টেকনিশিয়ানদের জন্য থাকে। কিন্তু not on the sets of Bads. I was amazed to see, and I was so happy to see that change in coming in the industry. That's why আমি একজনই বললাম কি আরিয়ান খান এমন একটি সফটওয়্যার যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে আপগ্রেড করবে, নট অনলি উইথ হিজ ক্রিয়েটিভিটি বাট উইথ আ লট অফ আদার থিংস। সো ওই সেটে উই ইউজ টু ডাইন টুগেদার, actors, technicians, and even the junior technicians or the helping hands. Everyone. All used to come together and have food. That was the beauty of that set, and I loved it. ও এরম নয় যে একজন বড় বাবার ছেলে, তার একটা মানে সাপোর্ট সিস্টেম, জানে যদি ভালো কাজ নাও করে আবার একটা কাজ পেয়ে যাবে, বাট ও তৈরি হয়ে এসছে। দেখো হয় কি অনেক মানে people from outside the industry, we use this word very loosely, nepotism. আমরা খুব লুজলি ইউজ করি, বলে দিই বাবার পয়সা আছে করছে, অফকোর্স বাবার পয়সা আছে, অফকোর্স বাবা সাপোর্ট করছে, অতটা প্রেশারও তো আছে টু প্রুভ, স্পেশালি ওয়েন ইউ আর son of the biggest star of not only India but Asia. Right. Think about the kind of pressure you have on you. আর আমি দেখেছি এটা নিজের চোখে দেখেছি কাজ করার সময়, যখন আরিয়ান we were shooting this, so I'll tell you one incident when যখন there's a camera called Bolt. Red Chillies own that camera. It's their own camera, but it's a very expensive camera. Operators are very expensive. তো বোল্ট হয়তো 2 দিনের জন্য ওরা বুক করেছিল, আরিয়ান হয়তো 2 দিনের জন্য বুক করেছিল। হি ওয়ান্টেড ইট ফর দ্য থার্ড ডে। এরকম হয়নি কি আচ্ছা আরিয়ান শাহরুখের ছেলে, ও বললো আমার একদিন আরও চাই বোল্ট, অ্যান্ড দ্য বোল্ট হ্যাজ কাম। নো, হি হ্যাড টু লিটারালি কনভিন্স দ্য প্রোডাকশন হেড, প্লিজ
আমাকে একদিনের জন্য আরো বোল্ড দিয়ে দাও, আমার পুরো শ্যুট হয়নি। সো দ্যাট ইজ দ্য হিউমিলিটি। মানুষ যেটা খুব সহজে জাজ করে নেয়, জাজ কমেন্ট করে করে না, বাইরে নেয়, বাইরে থেকে না, হয়ে গেছে। হয়ে গেছে না। আই থিঙ্ক আই মে বি রং, বাট আই এম অ্যান আউটসাইডার। আই নো আমাকে মানে ওই যে একটা স্টার্টিং ফোর্স থাকে, ওটা আমি পাইনি। হুম পেলে হয়তো আই উড হ্যাভ ডান ওয়ান্ডার্স। হুম আমার বাবা ইন্ডাস্ট্রির লোক ছিলেন না, আমি ওই রকম পুশ পাইনি। হুম পেলে হয়তো আমি আই উড হ্যাভ ডান ওয়ান্ডার্স। কিন্তু আমি এটাও জানি, আর আমি এটা নিয়ে আই হ্যাভ নো ডাউটস ইন মাই মাইন্ড, যখন একটা স্টার কিড চলে আসে ইন্ডাস্ট্রিতে, they get the push, they get the initial push, but then you have to survive by your own this thing, and the challenges are more. আমি বাইরের একটা অ্যাক্টর, আমি এসেছি ইন্ডাস্ট্রিতে, আমাকে কেউ কারোর সাথে কম্পেয়ার করবে না, ওদের করবে। আমরা ওইভাবে ভাবি না, আর আমরা ভাবি আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে। হ্যাঁ, মানে ওই আই এম নেপোটিজম। সরি, ইটস ভেরি সিম্পল। আমি একটা বিজনেসম্যান ধরো আমার একটা ব্যবসা, শাড়ির দোকান, ঠিক আছে? আমি শাড়ির দোকানে সারা জীবন কাজ করেছি। এবার আমি নিজের ছেলেকে তো দেবো, নিজের মেয়েকে তো দেবো, নিজের বাচ্চাদের দেবো তো। বা আমি ওটা পাবলিককে জিজ্ঞেস করবো কে নেবে, না আমি নিজের নেবার ছেলেকে জিজ্ঞেস করবো, মেয়েকে জিজ্ঞেস করবো তুই নিবি কিনা। সো হাউ ইজ ইট ব্যাড? যদি একজন মানুষ, একটা অ্যাক্টর বা ডিরেক্টর সারা জীবন নিজের একটা ইন্ডাস্ট্রিকে দিয়েছে, তারপরে ওদের বাচ্চা যদি ওই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, অফকোর্স, ওয়াই নট? হোয়াট ইজ দ্য প্রবলেম? অ্যান্ড ইফ দে হেল্প দেয়ার কিডস, অ্যাগেইন হোয়াট ইজ দ্য প্রবলেম? বাবা মা নিজের বাচ্চাদের জন্য করবে না, করবে না, করবে তো। তো করেছে তো কি ভুল করেছে? How is it a negative thing? How nepotism became the B word? I'm sorry, I don't agree with this. আমরা রামায়ণ নিয়ে কথা বলেছিলাম, আরেকটা আমাদের মহাকাব্য, সেটা যদি না নিয়ে আমার মনে হয় আজকের এটা অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে মহাভারত। তুমি মহাভারত নিয়েও কাজ করেছো। মহাভারত আমি I made an audio drama of Mahabharata. সেটাও কোনো রেডিওর জন্য করেছো? রেডিওর জন্যই করেছিলাম, ফিভারের জন্যই করেছিলাম। আমার রামায়ণ মহাভারত, it's all available in all the biggest of the podcast which is there in India. But primarily আমি ওটা রেডিওর জন্য করেছিলাম। ওখানে কাদের নিয়েছিল অভিনেতা হিসেবে? তো আমাদের নারেটর ছিল বিজয়রাজ, শত্রুঘ্ন সিনহা প্লেড ভীষ্ম পিতামহ, শিল্পা শেট্টি দ্রৌপদী করেছিল, কর্ণের ক্যারেক্টার করলো বিবেক ওবরয়, তারপরে রাহুল দেব করলো ভীম, তারপরে জয়তী ভাটিয়া করলো গান্ধারী, আর দলীপ তাহিল করলো দ্রোণাচার্য, শক্তি কাপুর করলো শকুনি, আর কৃষ্ণ করলো শান। এই চরিত্রগুলোর কোনো একটা আমাকে একটু জাস্ট আমাদের অডিয়েন্সের জন্য তুমি করে দেখাবে, বিকজ তুমি একজন আর্টিস্ট, তাই আমি জাস্ট আমি জানি না আমি I will be able to mimic them or not, but I'll tell you conversations or tell you anecdotes. তো শক্তি কাপুর কে যখন আমি অ্যাপ্রোচ করলাম, বললাম शक्ति जी हम चाहते हैं कि मैं ये बना रहा हूँ महाभारत, और मैं चाहता हूँ कि आप शकुनी का कैरेक्टर करें। मैं क्यों, मेरे बारे में क्यों सोचा? क्योंकि इस इंडस्ट्री में सबसे कमीनी आवाज़ अगर किसी की है वो आपकी है। তুমি মুখের উপর বললে। एंड ही बर्स्ट आउट लाफिंग। मैं बोलते लेकिन यार मैं बहुत पंजाबी हूँ, मेरे से हिंदी नहीं बोली जाएगी, कर लेंगे। And then and he would always call me कि শোন আমরা আগে রিডিং করব, ডাবিংয়ে একদিন আগে আমরা রিডিং করব, তারপরে আমি নেক্সট ডে ডাবিং করতে হবে। লাইক people may think that he's a frivolous man and a frivolous actor. No, he's a very hard working actor. Shakti Kapoor is a very hard working actor. তো আমরা একদিন আগে গিয়ে রিডিং করতাম, তারপরে তো আমরা প্রথম যখন ফার্স্ট রিডিং আমরা বসলাম, তো শক্তি কাপুর বললো
यार मैं सोच रहा हूँ कि ना इसमें एक तकिया कलाम होना चाहिए, वन डायलॉग विच कम्स बैक अगेन एंड अगेन। ঠিক আছে, ভাবতে দাও। তো আমি বললাম তুমি আগে রিড করো, আমি কিছু লাইন ভেবে আসছি। সো আই went at the side and I was thinking about this thing, and then I came up with the line. I wrote it down. शक्ति जी ये पढ़िए, यार ये तो बहुत बढ़िया लाइन है। This line defines the character of Shakuni. And line was, and now I'm trying to see if I can do it like Shakti ji did. लोमड़ी सा सोचो और बाघ सा नोचो। That was Shakuni. আমার এরকম ক্ল্যাপ দিতে ইচ্ছে করছে। So that, but it kind of stayed with my audience also. Like यार ये line लोमड़ी सा सोचो बाघ सा नोचो, और शक्ति जी ने क्या जबरदस्त बोला। He will come back again and again in this thing. রিকল ভ্যালু আছে। Recall value. So whenever যখনই মানে দুর্যোধন রেগে পেতে যেত, আমি এটা করে দেবো ওটা করে দেবো, তখন শকুনি ইউজ টু কাম এন্ড সে নাই ভাঞ্জে লোমড়ি সা সোচো বাঘ সা নোচো। সো দ্যাট ইউজ টু বি হিজ লাইফ লেসন টু দুর্যোধন। দুর্যোধন। আর ওটা তুমি ইনস্ট্যান্ট ওখানে বসেই লিখেছিলে, মাথায় চলে আসে। বাট अगेन inspired by the actor. রাইট। Shakti Kapoor as an actor pushed me and gave me this idea ki why can't we do this with this character? This character may, you know, ভালো লাগবে এই ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে ভালো লাগবে, অন্য কোনো ক্যারেক্টারের সাথে ভালো লাগবে না, কিন্তু এই একটা ক্যারেক্টারের সাথে ভালো লাগবে। and we did. তো ওটা that was this thing. এবার Shatruji would be very different. Shatruji is an actor who doesn't need preparation. He doesn't need. He would come to your studios, बताइए शुमान तो क्या करना है आज, and we would give him the scripts कि सर ये सीन है, मैं आपको सीन समझा देता हूँ, सीन ये है, ऐसा होगा वैसा होगा, और हम ये करेंगे। ठीक है, करिए रिकॉर्डिंग, and then he will start. Just he will just keep the script and he would, and the best part is कि he has not read the script once, কিন্তু on a first attempt উনি ওই লাইনগুলোকে এক্স্যাক্টলি ওই এক্সপ্রেশনে ওই ইমোশনসে ডেলিভার করতেন যেটা দরকার ছিল ওই সিনের জন্য। দ্যাট ওয়াজ শত্রুজি। अगेन you know these actors, they blow your minds. So he would start कि मैं भीष्म ये प्रतिज्ञा लेता हूं कि मैं आजीवन, जो भी Vijay Raj, another mind-blowing actor and a amazing voice. গলাটা আমার ভীষণ ভালো লাগে। What a beautiful. তো আমি যখন মহাভারত করেছিলাম, আমি যখন রামায়ণ করেছিলাম, so my idea was कि I wanted রামায়ণ to come like দাদু শোনাচ্ছে গল্প। So I casted late Mr. Om Puri ji. ওনাকে কাস্ট করলাম, অ্যান্ড ওমজি এসে যেইভাবে গল্পটা শোনাতো, বিউটিফুল। কিন্তু যখন মহাভারত করলাম, ইট ওয়াজ আফটার লাইক 6 গ্যাপ অফ 6 years অফ রামায়ণ। তো তখন আমি বললাম কি अगेन অ্যাজ আই সেড অডিয়েন্স চেঞ্জেস, দ্য জেনারেশন চেঞ্জেস সামটাইমস। তো তখন আমি বললাম কি আমি এখন এটাকে কি করব, যে আমার নারেটর হি উইল স্পিক টুডেজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। দ্য বোলচাল ল্যাঙ্গুয়েজ, ও মাইথোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ বলবে না। হি উইল নারেট স্টোরি লাইক I would have done or you would have done. So that was my idea. Character আকাশ, আকাশ শোনাচ্ছে তোমাকে গল্প মহাভারত। এখনকার একজন মানুষ। তো আকাশ তখনও ছিল, আকাশ আজকেও আছে। আকাশ সব ঘটনাকে এরিয়াল ভিউ থেকে দেখেছে। There is nothing which is hidden from আকাশ. Right. That is why আকাশ is the narrator. কার ভয়েস নেব অনেক ভাবনা চিন্তা হলো, তারপর বললাম বিজয় রাজ, and we'll keep his character, like we will make him
আকাশ অ্যান্ড হি উইল ডেলিভার ইট। তো আমরা লাইন নিয়ে গেছিলাম, হুম আর विजय भाई ये लाइन्स हैं, सुनाओ। बोले कैसा करना चाहते हो? मतलब मुझे विजय राज चाहिए, आप, হুম आई वॉन्ट यू, योर कैरेक्टर टू। হুম मुझे आपको आकाश नहीं बनाना है, मुझे आकाश को विजय राज बनाना है। सो दैट वाज माई ब्रीफ टू। तो आपको जो समझ में आता है, जो लाइन्स, जो वर्ड्स चेंज करना है, कर दो। হুম एंड ही सेड कि थैंक यू, करने में मजा आएगा। ফ্রিডম পেয়েছে। फ्रीडम पे गए एज एन एक्टर व्हेन यू गेट फ्रीडम, सो আর কি চাই? you then he this thing. So my promo of Mahabharat also said like कि Game of Thrones देखे हो, and Vijay Raj narrating that, बढ़िया था ना, बड़ा। अगर हम कहें कि हम तुम्हें उससे भी बड़ी कहानी सुनाएंगे तो मानोगे? हम तुम्हें सुनाएंगे भारत की कहानी, महाभारत की कहानी। सो दैट दिस थिंग, क्योंकि हम हैं आकाश, हम तब भी थे, हम अब भी हैं। सो दैट होल, whenever his voice used to come, people used to get goosebumps कि यार ये। एंड देन लैंग्वेज कि गेम ऑफ थ्रोन्स रेफरेंस देखो, गेम ऑफ थ्रोन्स देखा है, বড় যুদ্ধ, তাই। পলিটিক্স সব দেখেছো তো? সব দেখেছো? আমি এর চেয়ে অনেক পুরনো গল্প শোনাবো, যেটা আমাদের ভারতের গল্প, মহাভারতের গল্প। দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া উইচ ক্লিকড। অ্যান্ড विजय राज बिंग विजय राज स्टूडियो ते আসতো, और भाई सब बढ़िया, आओ बैठे चाय पीते हैं। इट्स नॉट लाइक ही इज नॉट कि हाँ चलो 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 काम करेंगे चलो। চাটা খেলাম, তারপরে বললো बताओ क्या करना है, করছে তো অল অফ আ সাডেন হয় না একটা আর্টিস্টের ফ্লো ब्रेक हो जाए, भाई आज यहीं बंद करते हैं क्या, फ्लो टूट गया है। ওকে, সো আপনার আমাদের মাইন্ডে এরকম আসতো কি হয়তো হি মে হ্যাভ টু গো সামওয়্যার এলস। না, হি জাস্ট কেম আউট অফ দ্য রুম, দ্য রেকর্ডিং রুম, and spend another 1 hour with us. হ্যাঁ, But as an artist, his flow, একটা সময়ের পর হয়ে so যায়। he was like that, free flow, hassle free. He would just come cool. So all the actors I worked with, Shan, again a very cool and a very nice. শান্ত তো আমার মানে প্রতিবেশী, বাড়ির পাশে থাকে। বাড়ির পাশেই তো আমার, মানে নেক্সট লেনে আমার শান্ত থাকে। তো আমরা ওনার স্টুডিওতেই করতাম, আমার বাড়িতে একটা স্টুডিও আছে, ওখানেই আমরা রেকর্ড। শিল্পা, উফ, আনাদার হার্ড ওয়ার্কিং আর্টিস্ট। শিল্পার কাছে যখন গেছিলাম, শিল্পা আমাকে বলছে কি তুমি আমার কাছে নিয়ে এসছো এমন একটা কাজ যেটার মধ্যে এত শুদ্ধ হিন্দি বলতে হবে, আমি তো সাউথ ইন্ডিয়ান, আমাকে দিয়ে এত এইরকম হিন্দি বলাবে, চিন্তা করো না, হয়ে যাবে। অ্যান্ড দেন ওয়েন উই ওয়ার্কড, আমাদের এত মানে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল কি যখন শিল্পা একটা ডান্স শো জাজ করতো, তো শোয়ের মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপ করতো, আচ্ছা আমি এরম কিছু বলতে চাই, হিন্দিতে লিখে পাঠাও না। ও আচ্ছা, ওই জন্য শুদ্ধ আমি দেখতাম মানে ছবিতে। একটা পুরো সিজনের শুদ্ধ হিন্দি, that was just after মহাভারত। আচ্ছা, সেগুলো তুমি লিখে পাঠাতে? Not everything, but yes, মানে হ্যাঁ, অনেক লাইনস আমি লিখে মানে ও পাঠাতাম, পিওর হিন্দি বলার চেষ্টা করতো। হ্যাঁ, that was the practice she was doing. আচ্ছা, That was her practice. So ওটা এরকম হয়েছিল, আমরা একটা রেকর্ডিং এ বসেছিলাম, মহাভারত রেকর্ডিং এ, तो बोलते ये नया सीजन शुरू हो रहा है, कुछ नया करना, मतलब हिंदी में बात करो, प्रैक्टिस भी होती जाएगी। It's a great idea, and that's she picked up, and she was again, she's a very very hardworking actor. Usually হয় কি, it's an irony, but হয় কি যখনই আমরা একটা গুড লুকিং অ্যাক্টরকে দেখি না, আইদার মেল অর ফিমেল, আমাদের মনে হয় কি he or she is successful because of the looks, not because of হার্ড ওয়ার্কটা আমরা দেখি হার্ড না। ওয়ার্কটা দেখতে পারি না, কেন কি আমাদের মনে হয় কি দে আর উইনিং বিকজ দে লুক গুড। ডিক্যাপ্রিও, what a fabulous actor, কোনোদিন রেকগনিশন পাইনি অ্যাজ অ্যান অ্যাক্টর, বাট
just a couple of years back he got recognized for one of his work. Right. Imagine an act কেন কি ওর সব হার্ড ওয়ার্ক used to hide behind his good Look. looks. Yes. সবাই আগে ওর লুকটা নিয়ে কথা বলে দেন Anybody you talk about, all the good looking actors, they face this problem. Shilpa also faced this problem, but she's a fabulous actor. She's an amazing actor. আমি আরেকটা যেটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে যদি কোনোদিন বাংলা ইন্ডাস্ট্রি থেকে ডাক পাও অভিনয়ের জন্য ক্যামেরার সামনে, তুমি করবে? লাফিয়ে করব, আমি করতে চাই। As a matter of fact, I have a couple of relatives working in industry. There's a very famous art director, Tapas Sharkar. আচ্ছা, He's one of my relatives. And আমি সবাইকে বলে রেখেছি কি বাংলায় কাজ থাকলে, অ্যাজ এ ম্যাটার অফ আমি একটা সিনেমা করলাম পরমব্রতর সাথে, ইট ইজ নট ইয়েট রিলিজড। আই হ্যাড আ লং কনভারসেশন উইথ পরমব্রত। হিন্দিতে করেছো সেটা? হিন্দিতে, ছবিটা আমরা হিন্দিতে করলাম, কিন্তু আই হ্যাড আ লং দিস থিং। আমি তখন পরমব্রত বললাম কি, পরমব্রত আমাকে জিজ্ঞেস করলো তুমি বাংলায় কাজ করতে চাও? আর আমি চাই, কিন্তু পাচ্ছি না, আমি জানি না, আমি কোনো কানেকশন নিয়ে খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না কি বাংলায় কাজ করবো। পরমত আমাকে বললো কি সুমন্ত, আজকাল বাংলা ইন্ডাস্ট্রিতে এরম অ্যাক্টর খুব কম যারা হিন্দিও ভালো বলতে পারে, তোমার কাছে এটা প্লাস পয়েন্ট, বাট আই ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ দিস প্লাস পয়েন্ট। আমি কাউকে চিনি না, বাট হ্যাঁ, তোমার পডকাস্টের মাধ্যমে আমি বলছি ভাই, all Bengali producers and directors, I'm up there, আমার কাজ দাও, আমি কাজ করতে চাই বাংলা ইন্ডাস্ট্রিতে। আমি জাস্ট তোমার হয়ে বলতেই যাচ্ছিলাম, তুমি আমার মুখের কথাটা বললে। অনেক কথা বললাম, অনেক গল্প শুনলাম, কিন্তু একটা তোমার বিশেষ গুণ রয়েছে যেটা শুরুতে বলেছিলাম, যে তুমি খুব, নাচটা তো এখানে দেখতে পারবো না, কিন্তু একটা গান আমি শুনতে চাই যাওয়ার আগে। তুমি একজন কম্পোজারও, গান শিখেছো, গান করো, তোমার ভালো লাগার যে কোনো একটা গান যদি একটু শোনাও। হ্যাঁ, আউট অফ প্র্যাকটিস, কিন্তু এখন গানটা খুব কম গাই, কম্পোজিশনে বেশি করে থাকো। কি গাইবো বলো? তোমার ইচ্ছে, রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারো, বা তোমার যে কোনো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমি গান গাইনি মানে অনেক বছর ধরে, কিন্তু আজকে তুমি গাইলে আমি খুব খুশি হলাম। গাইয়ে দিলে, গাইলেই তো চর্চা হয়। এই তো
এই গানগুলো গাওয়ার জন্য আমার মনে হয় কোনো বিশেষ কিছু দরকার হয় দরকার না, নেই। যখন ইচ্ছে গাইতে পারি। আমি মানে রবীন্দ্রসঙ্গীত আমার খুবই পছন্দ, তাই রবীন্দ্রসঙ্গীত আমি বাড়িতে ঘুরতে ফিরতে, চা বানানোর সময় বা গুনগুন করতে হ্যাঁ থাকি। গুনগুন করতে থাকি। আমার আমার আই ওয়াজ অ্যাফ্রেড দ্যাট আই ওয়ন্ট রিমেম্বার দ্য ওয়ার্ডস, তাই আমি খুললাম বাট মোবাইলে, তুমি কিন্তু না আমি দেখেই না গাইলে। দেখেই গিয়ে দিলাম, আমি রিয়েলাইজ হ্যাঁ, করলাম তুমি আমি চোখ চোখ বন্ধ বন্ধ করে করে গিয়ে দিলাম। এটাই হয়ে যায়, ওইগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে ছোটবেলার গেছে। থেকে আছে এই না? নিয়ে তো বাঙালি যেখানেই থাকুক তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে, সেটা সবাই জানে। সো এটা আমাদের আলাদা করে বলতে হয় না। সুমন্তদা, আমি তোমাকে কি বলবো, তুমি আজকে এলে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আজকের আলোচনা থেকে আমি আশা করছি যে যারা এই ইন্ডাস্ট্রিতে, ভয়েস ইন্ডাস্ট্রিতে আসতে চায় বা যারা এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানে না, অনেক কিছু জানতে পারলো, শিখতে পারলো, বা যারা নতুন আসতে চায়, তুমিও তো ওয়ার্কশপ করাও, আসতে পারে, যোগাযোগ করতে পারে, বা অন্য কোনো স্টুডিওতে যেতে পারে, যারা মুম্বাইয়ের বাইরে আছে অন্য জায়গায় যেতে পারে। তুমি ভালো থাকো, আরও ভালো কাজ করো, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তোমাকে আমরা কাজ করতে দেখতে পাই যেন খুব তাড়াতাড়ি, সেটা আমি প্রে করছি, এটা আমার আশা। আর আবার দেখা হবে আমাদের পর্দার বাইরে বা কখনো পর্দার সামনেও হতে পারে। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা এতক্ষণ যে মানুষটিকে দেখলেন, যার সম্পর্কে আমি শুরুতে বলেছিলাম অনেক গুণের অধিকারী তিনি, সেটা আপনারা তার মুখেই শুনলেন। আমার মনে হয় যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে, শেখার ইচ্ছে থাকে, নতুন নতুন জিনিস জানার ইচ্ছে থাকে, তাহলে আমরা অনেক কিছু একসাথে করতে পারি। আর একটা ক্রিয়েটিভ কিছু করার যদি ভাবনা থাকে, একটা মানুষ যে আমাদের দেশের বড় বড় ইন্ডাস্ট্রির, বড় বড় কর্পোরেট সেক্টরে একটা বড় জায়গায় ছিলেন, সেখান থেকে তিনি সেটা ত্যাগ করে দিয়ে নিজের ক্রিয়েটিভ সত্তাটাকে বজায় রাখার জন্য নতুনভাবে আবার নিজের জীবনটাকে শুরু করেছেন। এটা করতে অনেক বেশি কারেজ লাগে। আপনারা যারা আপনাদের যে স্বপ্নটা রয়েছে সেটা পূরণ করতে চান, আমার মনে হয় আপনারা আপনাদের আত্মবিশ্বাসটা বজায় রাখুন, সবাই খুব ভালো থাকুন, আর আশেপাশে সবাইকে খুব ভালো রাখুন। আপনাদের যদি আমাদের এই পর্বটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক বাটনটিকে ক্লিক করবেন, এবং আপনাদের মতামত, ভালো লাগা, মন্দ লাগা, সব কিছু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো থাকবেন।